সকালবেলা হাতে কফির মগ নিয়ে বসে আছে নওয়াজ। কাল রাতেই বিজনেস ডিলের জন্য আউট অফ টাউন আসতে হয়েছে। এই ডিলটা তার বিজনেসের জন্য খুব জরুরি, তাই যথাসম্ভবভাবেই চলে এসেছে। কাল সন্ধ্যায় যখন জরুরিভাবে মিটিং ডাকা হয় তখন জানানো হয় তাকে বিজনেস ডিলের জন্য আউট অফ টাউন যেতে হবে। তাই সেও বাসায় গিয়ে চটজলদি তৈরি হয়ে নেয়। অবশ্য বাসায় যেয়ে দেখেছে নীর গভীর নিদ্রায় আছে, তাই তাকে আর ডেকে দেয়নি। কারণ আজ ভালো করেই জানে কাঁচা ঘুম থেকে উঠলে নীরের বাজে রকমের মাথা ব্যথা ধরে, তাই আর কোনো রকম ডিস্টার্ব করেনি। মাও নাজিফাকে বলে এসেছে যেন নীরের খেয়াল রাখে। নীরের কথা মনে হতে হাতে থাকা ফোন দিয়ে কল করে নওয়াজ। রিং হয় কিন্তু রিসিভ হয় না। বেশ কয়েকবার রিং দেয়, তাও রিসিভ হয় না। নওয়াজ ভ্রুজোড়া কুঁচকে ফেলে। কল কেন রিসিভ করছে না নীর? রাগ করলো নাকি আবার? আবার ভাবে হয়তো ফোন রেখে কোথাও গিয়েছে, তাই কল রিসিভ করছে না। নওয়াজ কফির মগে চুমুক দেয়। কিছু একটা ভেবে কপালে চিন্তার ছাপ ফুটে ওঠে। ঠোঁট নাড়িয়ে মিনমিন করে বলে, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না নীর। তোমাকে খুব শীঘ্রই আমার জীবনের সবচেয়ে বড় সত্য বলবো। নিজের সঙ্গে একদম মিশিয়ে রাখবো তোমায়। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নেয় নীর। একটু আগে নাজিফা এসে খাবারের জন্য ডেকে গিয়েছে এবং সাথে এটাও বলেছে যে নওয়াজ 3 দিনের জন্য বাইরে গেছে। অবশ্য এসবে নীরের যেন কোনো মাথা ব্যথা নেই। নীর শুধু নিজের সাথে সময় কাটাতে চায়, একা থাকতে চায় কয়েক প্রহর, নীরবতায় বিষাদগুলো ঝেড়ে ফেলতে চায়। নীরের ভাবনার মাঝে হাতে খাবারের ট্রে নিয়ে হাজির হয় নাজিফা। নীর বলেছে সে খাবে না, তাও নাজিফা খাবার নিয়ে এসেছে। ধীর পায়ে এগিয়ে এসে নাজিফা খাবার টেবিলে রাখে। নীরের সাথে চোখে চোখ মেলায় না, কারণ এই ফোলা চোখ নীর দেখলে অবশ্যই একটা প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তর একটাও নেই নাজিফার কাছে। নীর আনমনে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেও যেন নাজিফার থেকে নজর চুরি করছে, কারণ নজর মেলালে নিশ্চয়ই মেয়েটা তাকে এটা সেটা নিয়ে প্রশ্ন করবে। নীর চায় না নিজের কোনো কষ্ট কাউকে দেখাতে, নওয়াজ ও নীরের মধ্যকার কথা অন্য কাউকে বলতে। নাজিফা ও নীর এক বয়সের হওয়ায় খুব মিল তাদের। অবশ্য নীরের বিয়ের পরের সম্পর্ক যেন আরো গভীর হয়েছে। দুজন দুজনকে ছাড়া চলেই না। একজন অন্যজনের মুখের অবস্থা দেখেই যেন বলে দিতে পারে তার মনে কি। আবার একজন অন্যজনের সাথে মনের কথা শেয়ার করে, কিন্তু আজ যেন পরিস্থিতি উল্টো। দুজনেই নজর চুরি করছে, দুজনের ভিতরে ঝড় হচ্ছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। নাজিফা এক পা দুপা করে নীরের দিকে এগিয়ে যায়। নীরকে একটু জড়িয়ে ধরলে যদি মনের অশান্তি দূর হয়। তবে নাজিফা মনে প্রাণে দোয়া করছে যেন নীর পেছনের দিকে না ফেরে। নাজিফা শুধু নিজকে জড়িয়ে ধরবে এবং নিজের কষ্ট লাঘব করার চেষ্টা করবে। নাজিফা নীরকে জড়িয়ে ধরে। নীর চোখ বোঝে। নীরও মন চাইছে নাজিফাকে জড়িয়ে ধরতে। কষ্ট পেলে কাছের কাউকে জড়িয়ে ধরলে কষ্ট একটু হলেও লাঘব হয়, কিন্তু নীর পেছনে ফিরল না। ঠোঁট দিয়ে কোনো কিছু উচ্চারণ করার আগেই যেন নাজিফা হাওয়ায় মিলিয়ে গেল। নীর পেছন ফিরে চোখ বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নীর হন্তদন্ত পায়ে রুমের দরজা বন্ধ করলো। নীর দরজা বন্ধ করে আলমারির সামনে দাঁড়ালো। গোসল করার জন্য ড্রেস বের করতে যাবে, ঠিক তখনই ড্রেসের সাথে একটা বক্স বের হয়, মাটিতে পড়ে যায়। বক্স থেকে বেরিয়ে আসে এক পায়ে একটা নূপুর। নীর নূপুর হাতে নেয়। নূপুর এপাশ ওপাশ করে দেখতে শুরু করে। নীরের নূপুরের প্রতি বেশ ঝোঁক, তাই নিজের টাকা জমিয়ে নিজের পছন্দ মতো এক পায়ের একটা নূপুর বানিয়েছিল। বেশ সুন্দর ছিল নূপুরটা, কিন্তু কথা হলো এই নূপুর তো সেই রাতে হারিয়ে গিয়েছিল যেদিন প্রথম নওয়াজের সাথে দেখা হয়। তবে নওয়াজের কাছে নূপুর এলো কোথা থেকে? নীর দেখতে পায় বক্সের ভেতরে সাদা কাগজে কি যেন, মনে হচ্ছে কোনো চিরকুট। নীর চিরকুট খোলে, গোটা গোটা অক্ষরে লিখতে পায়, ঝড়ের পেকে ছুটে এসে কেন তোমার নূপুর আমার কাছে রেখে গেলে? ডাকো চোখের অধিকারী, তবে কি এই নূপুর দিয়ে আমায় দ্বিতীয়বার দেখার বার্তা দিয়ে গেলে? নীর চমকে ওঠে। তবে কি সেদিন নওয়াজের গাড়িতে নীরই নূপুর রেখে এসেছিল? নীর নূপুর জোড়া ছুঁয়ে দেখে, বক্সে সুন্দর করে রেখে দেয়। মাথায় সেই কালকের ঘটনা হানা দেয়। মাথা ঝিমঝিম ধরে, চোখে ঝাপসা দেখে। টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে পানি পান করে। নীরের চোখ দিয়ে পানি পড়ে। মায়ের কথা খুব মনে পড়ে। জড়িয়ে ধরে মন হালকা করতে চায়। নীর চোখের পানি মুছে মাকে ফোন দেয়, কিন্তু ফোনে যেন যাচ্ছেই না। হয়তো নেটওয়ার্ক প্রবলেম। নীর বার কয়েক কল করলো, কিন্তু ফলাফল শূন্য। তাই হাতে থাকা ফোন টেবিলে রেখে ফ্রেশ হয়ে কোরআন পড়তে বসলো। মন শান্তি করার এই এক উপায়।
কারণ মন শান্তি করার জন্য একজনই আছে, তিনি নীরের মনের সব যন্ত্রণা কমিয়ে দিতে পারে, নীরকে একটু শান্তি দিতে পারে। নওয়াজ মিটিং শেষ করা মাত্রই ফিরে এসেছে। ঘড়ির টাইম সন্ধ্যা 8:15। নওয়াজ ফোন হাতে নিল না, না নীরের কোনো ফোন আসেনি। সম্ভবত এমনতে অনেক কয়েকবার কল দেয়, কাল থেকে এই পর্যন্ত দেখা হলো না, তাও কোনো ফোন দিল না। নওয়াজ সকালে কয়েকবার ও বিকেলে কয়েকবার দিয়েছে, কিন্তু বারবার ফোন বন্ধ পেয়েছে। কিন্তু নীর তো কল ব্যাক করার কথা। নওয়াজ আবার ফোন দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। মায়ের কাছে ফোন দিবে ভাবতেই আবার ম্যানেজার কল আসে। নওয়াজ কাজে মন দেয়, কিন্তু কাজের চাপে না নীরকে না মাকে কাউকেই ফোন দেওয়া হয় না। মধ্যরাত, নীর বিছানায় শুয়ে আছে, কেমন অস্থির লাগছে, চোখে ঘুম ভর্তি, চোখের পাপড়িগুলো ভীষণ জ্বলছে, কিন্তু চোখ বন্ধ করলে ঘুম আসছে না। আসবে কি করে? মনের মধ্যে শান্তি থাকলে ঘুম আসে, যেখানে মনে নেই কোনো শান্তি সেখানে আবার ঘুম। আসলে কি অদ্ভুত খেলা মনের সাথে চোখের। নীর বিছানায় উঠে বসলো, চোখ পড়লো টেবিলে, রাতের খাবার সাজানো। আজ নীর একবারের জন্য রুম থেকে বের হয়নি, শরীর ভালো নেই বলে কাটিয়ে দিয়েছে রুমে। অবশ্য রাতের খাবার জোহরা দিয়ে গেছে, কিন্তু এক মুঠো পর্যন্ত খায়নি নীর। নীর এগিয়ে গেল খাবারের দিকে, খাবারগুলো 2 হাতে তুলে ফ্রিজে রেখে আসলো। সবাই হয়তো ঘুম, বাড়ি পুরো নিস্তব্ধ। নীর ডিভানের উপরে শুয়ে আছে, এক হাত কপালের উপরে ঠাঁই পেয়েছে, চোখ তার নিবদ্ধ ঘোর কালো আকাশে। আজ রাত নেই, যেন ঘোর অমাবস্যা, গুটি কয়েক তারা দেখা যাচ্ছে, সাথে মৃদু বাতাস। আজ যেন বাতাসে বিষাদের গন্ধ মিশে আছে। এই মৃদু বাতাস যেন বক্ষের ঘা আরো তাজা করে দেয়। আচ্ছা, আমরা সবসময় কেন কাছের মানুষ থেকে কষ্ট পাই? না মানে আমরা তো তারা বলতে পাগল। তাদের হাসি, তাদের কথা, তাদের আচরণ, তাদের সব কিছুই আমাদের টানে। আচ্ছা, আমরা যে কাছের মানুষগুলোকে এত ভালোবাসি, তবে কি বিনিময়ে আমরা একটু ভালোবাসা ডিজার্ভ করি না? তবে একটু ভালোবাসা না পেয়ে কেন কষ্ট পাই? কেন হৃদয়ের আঙিনায় ফুলগুলোকে অকালেই ঝরে পড়তে হয়? নীরের চোখের কর্নিয়ায় বেয়ে গরম কিছু পড়ল, হয়তো নোনা জল। নীর কান্না থামানোর বিশেষ কোনো চেষ্টা চালানো, যদি কান্না করে নিজেকে হালকা করতে পারে। সবসময় তো নিজেকে ধরে রাখে, আজ না হয় নিজের কষ্ট লাঘব করুক। চোখের জলের মধ্যে দিয়ে যদি হৃদয়ের কষ্টগুলো বেরিয়ে আসে, বুকের ব্যথা যদি কমে। কেন আপনি এমন করছেন কেন? আমি কি করেছি? আপনি বোঝেন না যে আপনি কি করেছেন? নিজাম তালুকদার যেন ফুঁসে ওঠে, চোয়াল শক্ত হয়, কটমট চোখে নীলিমা বেগমের দিকে তাকায়, ভ্রুজোড়া কুঁচকে ফেলে, রাগান্বিত স্বরে বলে, তোমার জন্য সব হয়েছে। তুমি মেয়েকে লাই দিয়েছ, তাই না? তুমি মেয়েকে নষ্ট করেছ, তোমার জন্য মেয়ে আজ বিপথে হাঁটছে। আপনি কি বলতে চাইছেন ঠিক করে বলুন। আমি তাকে এগুলো শিখিয়ে দিয়েছি? বিপথে হাঁটছে মানে? আপনি কি মনে করেন আপনি শুধু সঠিক পথে হাঁটেন? মুখ সামলিয়ে কথা বলবে নীলিমা। তুমি কি বলতে চাইছো? যার সাথে ফ্যামিলির স্ট্যাটাস মিলে না, যার কোনো টাকা নেই, না আছে কোনো বংশ, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেব? টাকা ছাড়া কি আর কিছু দেখেন না আপনি? আপনার কাছে কি টাকা সব? টাকা টাকা না করে একটু নিজের সন্তানের দিকে দেখেন। তুমি কি বলতে চাইছো আমি সন্তানের দিকে দেখি না? আমি খারাপ বাবা? তুমি কি ভাবছো নওয়াজের মতো এবারও আমি মেনে নেব? একবার এক গায়াকে মেনে নিয়েছি, এখন আর না। নিজাম তালুকদার বরাবরই বেশ প্রভাবশালী মানুষ, কোনো কিছুর অভাব নেই তার, সাথে আছে দাম্ভিকতা ও অহংকার, তাই তাকে দবানো সম্ভব নয়। আর যাই হোক, তিনি এবার নত হবেন না, মেয়েকে এমন ছোট লোকের থেকে দূরে সরিয়ে নেবেন। নীলিমা তালুকদার বরাবরই নিজাম তালুকদারকে ভয় পান, তার উপরে কোনো কথা বলার সাহস তার নেই, কিন্তু এবার তিনি বলবেন। আর যাই হোক, এবার তিনি দমে যাবেন না। নীলিমা বেগম নিজেকে সামলিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, আপনি শুধু ছেলে দেখছেন, একবার ছেলের পরিবারকে দেখুন। ভালো না হলে তবে বোঝা যাবে। অযথা টাকা পয়সা দেখে কেউ কাউকে যাচাই করবেন না। মানুষের জীবনে টাকা পয়সা সব, আর ছেলের পরিবার সম্পর্কে আমার সব জানা হয়ে গেছে। ছেলের বাবা কি করে জানো? চাকরি করে, ছেলেও চাকরি করে। এমন ছোট লোক যে কিভাবে আমার মেয়েকে ফাঁসালো
তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শোনো, আমি এক সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন না। এক সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন, যা আমার ছেলের জীবন শেষ করেছে। তাই এবার আপনার কাছে আমি হাত জোড় করে বলবো, আমার মেয়ের বেলায় কোনো সিদ্ধান্ত হুট করে নেবেন না। নীলিমা বেগম কেঁদে দিলেন। মা তো তিনি, এমন না যে তিনি নাজিফাকে সাপোর্ট করছেন, কিন্তু তিনি চান না হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। আর যাই হোক, হুট করে নেওয়ার সিদ্ধান্ত কখনো ভালো হয় না। নিজাম তালুকদার নীলিমা বেগমের সামনে আসেন, রাগী কণ্ঠে বলেন, আমি যা করব ভালোর জন্য করব। তুমি বেশি বুঝবে না। আর যদি বেশি বুঝো বা মেয়েকে কোনো রকম লাই দাও, তাহলে মনে রেখো আমার থেকে খারাপ কেউ হবে না। মনে রেখো এই কথা এখানেই শেষ। নাওয়াজের কানে যেন কোনো শব্দ না যায়। বলেই তিনি রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরেন। কিন্তু কিছু একটা ভেবে পেছনে ফিরে নীলিমা বেগমের উদ্দেশ্য করে বলেন, মনে রাখবে আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য আজীবনের জন্য বন্ধ হতে সময় লাগবে না। নীলিমা বেগম মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এ কেমন মানুষ? অবশ্য বেশি বড় লোক এমনই হয়, তাদের কাছে টাকা পয়সা সব, টাকা পয়সার কাছে তারা আর কিছুই দেখতে পায় না। এমন অবশ্য নিজাম তালুকদার, তিনি সব কিছু করতে পারেন, কিন্তু টাকা এবং নিজের সম্মানের আগে কিছুই করতে পারেন না। তিনি মনে করেন টাকাই যেন শোক, টাকা ছাড়া অচল, এমনকি টাকা দিয়ে ভালোবাসা পর্যন্ত কেনা যায়। আমার কি আপনাকে পাওয়া হবে না মেহরাব? নাজিফার কণ্ঠ ভেজা, কান্না করতে করতে গলা ভেঙে গেছে। কিছুক্ষণ আগে মা বাবার সব কথা শুনেছে সে। নিজেকে মনে হচ্ছে অতল সাগরে হারিয়ে ফেলেছে। নিজেকে কেমন অসহায় লাগছে। মেহরাব ঢোক গেল, ঠোঁট দিয়ে যেন কোনো কথা বের হচ্ছেই না। কি করবে সে? সে নিজেও জানতো সবার জানাজানি হলেই এমন কিছু একটা হবে, কিন্তু এটা বিশ্বাস ছিল মেহরাব সব ঠিক করতে পারবে। কিন্তু মনে হচ্ছে মেহরাব নাজিফাকে হারিয়ে ফেলবে। আজ সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় কিছু লোক তার পিছনে, পথ ফাঁকা পেয়ে তাকে ঘেরাও করে। মেহরাবকে ইচ্ছে মতো কথা শোনায়, সাথে থ্রেট দেয় যেন নাজিফাকে ভুলে যায়, নাজিফার সাথে কোনো যোগাযোগ না করে। কারণ নাজিফার সাথে যোগাযোগ রাখলে নাকি এর পরিণতি ভালো হবে না। মেহরাবকে চুপ থাকতে দেখে নাজিফা বলল, আপনি কি আমার সাথে কথা বলতে চাইছেন না? এখন কি আমার কণ্ঠ আপনার কাছে বিরক্ত লাগছে? আমি কি আপনাকে বিরক্ত করেছি? যে বসে আপনাকে ফোন দিয়ে কি আপনার মূল্যবান সময় শেষ করছি? যেখানে আপনার কণ্ঠ শোনার জন্য চাতক পাখির মতো বেগুল হয়ে থাকি, সেখানে এই প্রশ্নটা কতটুকু যুক্ত? আপনি কি আমায় বোঝেন না নাজিফা? নাজিফা শান্ত হয়। মেহরাব যে হারানোর ভয় যেন মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে। তাকে কি বলবে তাও ভাবছে না, নিজের উপরে রাগ লাগছে। নাজিফা লম্বা শ্বাস নেয়, আবারও চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। কাপা কণ্ঠেই বলে, আমার খুব খারাপ লাগছে মেহরাব, আপনাকে জড়িয়ে ধরতে মন চাইছে। মেহরাব চোখ বন্ধ করে। নাজিফার কান্না ভেজা কণ্ঠ শুনে ভেতরে পড়ছে, কিন্তু কি বলে সে নাজিফাকে সান্ত্বনা দিবে তাও জানা নেই। নাজিফা আবারও বলে, আমি কিন্তু মরে যাব আপনাকে ছাড়া। আমার আপনাকে লাগবে মেহরাব, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আপনি ব্যথিত আমি অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। মানুষ চাইলে সব পারে, আপনিও পারবেন। নাজিফা চমকালো, বলল, কি বলছেন আপনি? আচ্ছা, তাহলে কি আপনি আমাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে নেবেন? আপনার কি কষ্ট হচ্ছে না? যেখানে আপনাকে হারানোর কথা ভাবতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হৃদয় জুড়ে চিনচিন ব্যথা হয়, সেখানে অন্য কাউকে গ্রহণ করার প্রসঙ্গ আসে কোথা থেকে? নাজিফা চুপ হয়ে যায়। এই প্রশ্নের কোনো উত্তর নেই। চোখের বাঁধ ভাঙা পানি এক হাতে মুছে নেয়। কিছু প্রহর কাটেন নীরবতায়। সামনে কি হবে তার ভাবনায় মশগুল হয় দুজনে। পরদিন দুপুরবেলা নওয়াজ কপালে ভাঁজ ফেলে মায়ের ফোনে কল দেয়। নীরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই পরশু দিন এসেছে নওয়াজ, কিন্তু এই পর্যন্ত নীর একটা বারও কল দেয়নি। নওয়াজ এতবার কল দিয়েছে তাও ধরছে না। কি হলো মেয়েটার? বাসায় কি কেউ কিছু বলেছে নাকি? কোনো বিপদ হলো নাকি? নওয়াজ ভাবনায় মাঝেই নীলিমা বেগম ফোন রিসিভ করে। নীলিমা বেগমের কণ্ঠ শান্ত। নওয়াজ চিন্তিত স্বরে বলে, মা, তুমি ঠিক আছো তো? বাসে কিছু হয়েছে? নীলিমা বেগম চমকে যান, নিজেকে সামলে নিয়ে বললেন, কই, কি হবে? তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়নি। তুই কেমন আছিস? আমি ভালো আছি।
তোমরা কেমন আছো? বাসায় সবাই ঠিক আছে তো? নীলিমা বেগম মুচকি হাসেন। ছেলে কি বলতে চাইছে তাও বুঝতে পারেন, কিন্তু কথা হলো নীরের সাথে কি নামাজের কথা হয়নি? আমরা বেশ ভালো আছি, বাসায় সবাই ঠিক আছে। আর শোন, যার খবর নিতে চাইছিস তাকে কল করে নে, তাহলেই হবে। নওয়াজ ঠোঁট দিয়ে জিভ ভেজায়। মা তার বুদ্ধিমতী, তাই তার কথা বুঝতে পেরেছে। ফোন তো দিচ্ছি মা, কিন্তু সে ফোন রিসিভ করছে না। এখানে আসার পর অসংখ্যবার ফোন দিয়েছি, কিন্তু রিসিভই করছে না। সেদিন সকালবেলা তার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেলাম, ফিরে এসে দেখি ঘুম, তাই আর ডাক দিইনি। তারপর তো চলে গেলাম, এই পর্যন্ত আর দেখা মিলল না। নীলিমা বেগম চোখ কুকড়ে ফেলেন। নীর তো নওয়াজের অফিসে গিয়েছিল, তবে নওয়াজ কেন বলছে যে তার সাথে নীরের দেখা হয়নি? আবার সেদিনের পর থেকে নীরও কেমন হয়ে আছে, রুম থেকে একবারও বের হয়নি, কোনো কথা না, কিছু না, নিজেকে রুমে বন্দি করে রেখেছে। অবশ্য নীলিমা বেগমকে নীর জানিয়েছে যে তার শরীর ভালো না, এই জন্য নীলিমা বেগম বেশি কথা বাড়াননি। কি বলছিস তুই? নীর তো সেদিন তোর অফিসে গিয়েছিল তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কি বলছো মা? কিন্তু তার সঙ্গে তো আমার দেখাই হয়নি। বলেই নওয়াজ ভাবনায় পড়ে গেল। সেদিন তার কেবিনের বাইরে একগুচ্ছ গোলাপ পড়া পেয়েছিল, আবার তার বিয়ে বলেছিল কে যেন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সেদিন নওয়াজ এত মাথা ঘামায়নি যে কে হবে, ভেবেছে হয়তো অফিসের কেউ। কিন্তু নীর যদি এসেই থাকে তবে না দেখা করে চলে গেল কেন? পরক্ষণেই কিছু একটা ভেবে চোখ লাল হয়ে গেল নওয়াজের। দেয়ালে জোরে আঘাত করল। সেদিন অফিসে নিজের কেবিনে বসে কাজ করছে নওয়াজ। কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো দেখছে। নওয়াজের কাজের মাঝে দরজায় ঠকঠক শব্দ হয়। নওয়াজ ভাবে হয়তো অফিসের কেউ, কিন্তু কোনো এক নারীকে দেখে চমকে যায়। কপালের রগ ফুটে ওঠে। নারী অবয়ব এগিয়ে আসে, নওয়াজের মুখোমুখি রকিং চেয়ারে বসে। কেমন আছো নওয়াজ? নওয়াজের চোয়াল শক্ত হয়, হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, তুমি আমার অফিসে কি করছো? তোমাকে আমার অফিসে আসার পারমিশন কে দিয়েছে? এক্ষুনি বেরিয়ে যাও বলছি, বের হয়ে যাও। আরে রেগে যাচ্ছ কেন? সেই নারী নওয়াজের হাতের উপরে হাত রাখে। নওয়াজ এক ঝটকায় হাতটি সরিয়ে ফেলে। বেরিয়ে যাও বলছি, গেট লস্ট ফ্রম হিয়ার। আহা নওয়াজ, চেঁচাচ্ছ কেন? দেখো আমার কথা একটু শোনো, আমি চলে যাব সত্যি, বাট তুমি এত হাইপার হলে তোমার হ্যারেস হতে হবে। আফটার অল এটা তোমার অফিস। নওয়াজ চোখ বুজে ফেলে, দু হাতে মুখ ঢেকে ফেলে, নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়। ঠান্ডা স্বরে বলে, কি চাই তোমার? কি জন্য এসো তুমি? তোমাকে চাই নওয়াজ, তোমার জন্য এসেছি। তুমি তোমার লিমিট কিন্তু ক্রস করছো। তোমার ফালতু কথা শোনার কোনো ইচ্ছে বা সময় আমার নেই। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাও। সেই নারী ন্যাকা কণ্ঠে বলল, নওয়াজ দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার জীবনে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেব। আমাকে আগলে নাও নওয়াজ, আমাকে একটা বড় সুযোগ দাও। নওয়াজ উচ্চস্বরে হাসে। সুশ্রী চেহারার অধিকারী নারীর দিকে এক পলক তাকিয়ে বলে, যেখানে তোমাকে দেখলেই আমার ঘৃণা হয়, সেখানে তোমার সঙ্গে কথা বলছি এটাই বেশি। আর কি যেন বলছো? আমার জীবনে আবার আসবে তো কি প্রয়োজন? আসবে আবার আমার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য? অবশ্য এবার কিন্তু আমি নিজেও সেটেলড, বেশ টাকার মালিক আমি। নওয়াজ তুমি ভুল বুঝছো, আমাকে একটা সুযোগ দাও, আমাকে মেনে নাও, আমরা আবার সংসার করব। তোমাকে খুব ভালোবাসবো আমি, তোমাকে সর্বসুখ দেব। নওয়াজ এদিকে সেদিকে তাকিয়ে কি যেন ভাবলো। বসা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে দুঠোঁটে উচ্চারণ করে বলল, তোমাকে তো একটা চান্স দেওয়া যায়, বাট আমি তো বিয়ে করে ফেলেছি, বউ আছে আমার। নওয়াজের কথা শুনে সেই নারীর ঠোঁটে হাসি ফুটে ওঠে, চোখ খুশিতে চিকচিক করে। মনের ভেতরে অতল ঢেউ এসে ধাক্কা দেয়, ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, তুমি চিন্তা করো না, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। যদিও ডিভোর্স দিতে কারণ লাগে, তবে কারণটাও আমি বলে দিচ্ছি। কারণ হবে নওয়াজ তালুকদারের বউ চরিত্রহীন, নষ্ট চরিত্রের অধিকারী বলে নওয়াজ তালুকদার তাকে ডিভোর্স দিচ্ছে। এটা বেস্ট হবে, তাই না? বলা মাত্রই ঠাস করে সেই নারী গালে চড় দিয়ে বসে নওয়াজ। চোখ লাল হয়ে যায় নওয়াজের। বহু চেপে বলে, নিচের মতো আমার বউ কি ভাবিস? আমার বউ তোর মতো না। আরে তুই তো আমার বউয়ের পায়ের জুতা সমানো না। তুই কি ভেবেছিস তোর মতো চরিত্রহীন নষ্ট মেয়ের জন্য আমি আমার বউকে ছেড়ে দেব?
আর তুই ভেবেছিস কি করে যে তোকে আমি মেনে নেব? কি বলছো তুমি নওয়াজ? তুমি আমাকে ভুল বুঝছো। আমার দিকে একবার দেখো। দেখো, মানুষ একবার ভুল করে, আমিও করেছিলাম। প্লিজ মাফ করে দাও। ওই নীরকে ভুলে যাও। তোমার ওই নোংরা মুখে আমার বউয়ের নাম নেবে না। আর কত মানুষের পিছে পড়ে থাকবে? এবার একটু শুধরে নাও নিজেকে, নিজেকে ভালো পথে নিয়ে এসো। একটাবার আমাকে সুযোগ দাও, আমি নীরের থেকে বেস্ট হয়ে দেখাবো। তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। তুমি এবার জিতে যাবে আমাকে পেয়ে। নওয়াজ তার ছেলের হাসি হাসে। সেই নারী চেয়ার নিজের দিকে নিয়ে আসে, চেয়ারে হাতলে নিজের হাত রাখে, কঠিন চাহনি দিয়ে বলে, জানো মেহনাজ, মানুষ বলে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে নাকি আমরা হেরে যাই, নিঃস্ব হয়ে যাই। কিন্তু আমার ক্ষেত্রে এটা সঠিক হলেও আমার জন্য তা ছিল ভুল। এই যে দেখো, তোমায় আমি হারিয়েছিলাম কিন্তু হেরে যাইনি, বরং জিতে গেছি। নীরকে পেয়ে ভীষণ বাজেভাবে জিতে গেছি। এখন আর তোমাকে পেয়ে জিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন খুব অমূল্য রতন আমার কাছেই আছে। বলেই নওয়াজ দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় মেহনাজ নওয়াজকে জড়িয়ে ধরে, বলে, আমি তোমাকে ভালোবাসি নওয়াজ, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার প্রথম ভালোবাসা। আমি জানি আজও তুমি আমায় ভালোবাসো। তোমার মনে এখনো আমার জন্য ভালোবাসা আছে। বলা মাত্র দরজার দিকে তাকায় মেহনাজ, স্পষ্ট নীরকে দেখতে পায়। নওয়াজ পিছন ফিরেছিল বলে দেখতে পায় না। মেহনাজ হাসে। মেঘনা চাইতেই যেন বৃষ্টি। নীর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত পা চালিয়ে চলে যায়। পরের কথাটুকু শোনে না। নওয়াজ মেহনাজকে জোরে চড় দিয়ে বসে, গাল চেপে ধরে। নওয়াজ ব্যথায় কুকড়ে ওঠে। নওয়াজ আরো জোরে গাল চেপে ধরে। মেহনাজ নওয়াজের এমন আচরণে অবাক হয়, ভয় পায় মেহনাজ। বার কয়েক ঢোক গেলে নওয়াজ রাগী কণ্ঠে বলে, ভালোবাসি আমি, তবে তোমাকে না, আমার একমাত্র বউকে, আমার নীরকে। আর একটা কথা, তোমার মতো চরিত্রহীন মিথ্যুক লোভী মেয়ের সাথে আমি কথা বলেছি, এটাই তোমার সৌভাগ্য। তাই যদি নিজের সম্মান বাঁচাতে চাও তবে চলে যাও, চলে যাও আমার জীবন থেকে। মেহনাজ এক বিন্দু নড়ে না। নওয়াজ মেহনাজের হাত ধরে শক্ত করে দরজার বাইরে ছুঁড়ে ফেলে, কর্কশ কণ্ঠে বলে, এবার তোমার সঙ্গে খারাপ কিছু করিনি। এরপর যদি নির্বা আমার জীবন আসার চেষ্টা করেছ, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সো জাস্ট গো, আই সেড গো। চেঁচিয়ে বলে ওঠে নওয়াজ। মেহনাজ একবার নওয়াজের দিকে তাকিয়ে চলে যায়। নওয়াজ ডেস্কের উপরে মাথা রাখে। অতীতগুলো ভাবতেই শরীরে কাঁপুনি দেয়। রাগে মাথা ফেটে যাচ্ছে, বুকে প্রচুর ব্যথা হচ্ছে। পরক্ষণেই নিজেকে সামনে নেয় নওয়াজ, নিজেকে শান্ত করে। নওয়াজ সম্পূর্ণ ঘটনা বলে নীলিমা বেগমকে। নীলিমা বেগম চিন্তিত হন, ফোন কেটে নীরের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন। নিজের উপরে রাগ লাগছে নীলিমা বেগমের। কেন যে তিনি মেয়েটার কোনো খবর নিলেন না। নাজিফাকে নিয়েই এত মশগুল ছিলেন যে বাড়িতে যে আরও কেউ আছে তা ভুলে গিয়েছিলেন। একটাবার মেয়েটার কাছে যাওয়া হয়নি। না জানি কী অবস্থা মেয়েটার। আসলে নিজের দায়িত্বে হেরে গেছেন নীলিমা বেগম। সাজাদ বেগমকে কথা দিয়েছিলেন যে নিজের মেয়ের মতোই আগলে রাখবেন, কিন্তু তা তিনি পারেননি। ব্যর্থ হয়ে গেছেন নীলিমা বেগম। নীরের রুমের কাছে এসে নক করেন। নীর দরজা খুলে, মুখ কেমন শুকিয়ে আছে, চুলগুলো উস্কো উস্কো হয়ে আছে। দুদিন চোখের নিচে কালি পড়েছে, মুখ জুড়ে বিষাদের ছাপ স্পষ্ট। নীলিমা বেগমের যেন আরো খারাপ লাগলো। রুমে প্রবেশ করলো। নীর শাশুড়িকে দেখে অবাক হলো, কারণ বিয়ের পর থেকে সচরাচর তিনি রুমে আসেন না। যদি কোনো বিশেষ প্রয়োজনে আসেন তবে নীলিমা বেগমকে দেখে নীরের ভালো লাগলো। এই 2 দিন নিজেকে ঘরবন্দি রেখে কেমন যেন লাগছিল। নীরের মন চাইল নীলিমা বেগমকে জড়িয়ে ধরতে, কোলে মাথা রাখতে। তাও নীর নিজেকে ঠিক রেখে মিহি কণ্ঠে বলল, কিছু বলবে মনি? নীলিমা বেগম নীরের কাঁধে হাত রেখে বলল, তুমি ঠিক আছো তো? তুমি কি আমাকে মা ভাবো? মনি, আমি ঠিক আছি। আর তোমাকে মা কেন ভাববো না? তুমি এমন করছো কেন? নীলিমা বেগম নীরের মাথা নিজের কোলে নেন। নীরের মাথায় হাত বুলিয়ে বলেন, আমি যা যা বলবো মন দিয়ে শুনবি। যদিও এই কথাগুলো আমার আরও আগে বলা উচিত ছিল, তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। আরও 5 বছর আগের ঘটনা। নওয়াজ তখন মাস্টার্স পড়ে, সাথে তার বাবার অফিসে হেল্প করে। তখন নওয়াজ যেহেতু অফিসে বসত, সেহেতু অফিসের অনেক মেম্বার বা বলতে পারো বিভিন্ন ক্লায়েন্টের সাথে তার দেখা হতো। তো
একদিন নওয়াজের বাবার বিজনেস পার্টনার নওয়াজের সাথে তার মেয়ের বিয়ের কথা বলে। নওয়াজের বাবা রাজি হয়ে যায়, কিন্তু রাজি ছিল না নওয়াজ। কিন্তু নওয়াজের বাবার এক কথা, তিনি যা বলবেন তাই হবে। তাই বলতে পারো এক প্রকার জোর করে নওয়াজের সাথে সেই পার্টনারের মেয়ে মেহনাজের সাথে বিয়ে দেওয়া হয়। যদিও নওয়াজের অমতে বিয়ে হয়েছিল, তাও বিয়ে হয়ে যাওয়ার পর নওয়াজ যেন নিজের দিক দিয়ে সকল দায়িত্ব পালন করতে রাজি হয়। আস্তে আস্তে তাদের মধ্যে সব ঠিক হয়। কেটে যায় কয়েক মাস। আমরাও খুব খুশি হই যে মেনে নিয়েছে, কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী হয় না। এত বড় এক ধাক্কা খাবো আমরা তা কখনো ভাবিনি। একদিন নিজের বাবার বাসায় যায় মেহনাজ। সব ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পর মেহনাজ ফিরে আসে না। হঠাৎ করে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। আমরা যেন অবাকের শেষ পর্যায়ে। কিন্তু অবাক এখানেই শেষ হয় না। সেদিন বিকেলবেলা আইনের লোক বাসায় উপস্থিত হয়, আর নওয়াজকে নিয়ে যাওয়া হয় থানায়। এতটুকু বলেই কেঁদে ওঠে নীলিমা বেগম। নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করে, মূল কারণ হিসেবে জানতে পারি নওয়াজের উপর নারী নির্যাতন ও যৌতুক দাবির জন্য মামলা করা হয়। আমরা যেন আরও ভেঙে পড়ি। চোখে মুখে অন্ধকার নেমে আসে। কী করব বুঝে উঠতে পারি না। জানো, যে মেহনাজকে আমি কখনোই একটা বকা দিইনি, সে বলেছে আমি নাকি তাকে খুব বাজেভাবে মেরেছি, খুব বাজেভাবে অত্যাচার করেছি। এমন এক ঘটনায় আমরা থমকে যাই। কিভাবে কি করব বুঝতে পারি না। কেটে যায় বেশ কয়েকদিন। মেহনাজের পুরো পরিবারকে খুব রিকোয়েস্ট করি যেন মামলা তুলে নেয়। অতঃপর তাদের আসল চেহারা বেরিয়ে আসে। টাকা দাবি করে তারা। বিয়ের দেনমোহর সহ 50 লাখ টাকা আবদার করে। ছেলের দিকে তাকিয়ে আমরা রাজি হই। আমাদের টাকা দেওয়ার পর যেন তারা ঠান্ডা হয়। নওয়াজকে বাসায় নিয়ে আসি। ছেলে যেন আমার পুরোই ভেঙে পড়ে। নিজেকে রুম বন্দি করে ফেলে নওয়াজ। শুধু দিনে বার দুয়েক বের হতো। কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। যেন পাথর হয়ে গিয়েছিল, জিন্দা লাশ হয়ে গিয়েছিল। জানো, বড় হওয়ার পর তাকে কখনোই কাঁদতে দেখিনি, কিন্তু জেলে নিয়ে যাওয়ার পর তার সাথে যখন প্রথম দেখা করি, সেদিন ছেলে পাগলের মতো কেঁদেছিল, যা মা হয়ে দেখার সাধ্য ছিল না। কেটে যায় আরও কয়েক মাস। সব ঠিক হলেও নওয়াজ ঠিক হয় না। আর সবার সাথে টুকটাক কথা বলেও কথা বলে না তার বাবার সাথে। কারণ ওই যে, বাবা যদি তাকে বিয়ে না দিত তবে তার এমন দিন দেখতে হতো না। হঠাৎ এক সন্ধ্যায় বাড়ি ফিরে না নওয়াজ। কেটে যায় সেদিন। পরদিন জানতে পারি ছেলে আমাদের দেশের বাইরে চলে গেছে। খুব কেঁদেও যেন নিজের মনকে শান্ত করতে পারেনি। তারপর কেটে যায় 5 বছর। এই 5 বছর তাকে দেশে নিয়ে আসা যায়নি। অবশেষে এবছর তাকে দেশে আনা হয়, এক দণ্ড ছেলেকে নিজের চোখে দেখার জন্য এবং এতিমখানা উদ্ভাবন করার জন্য। তাই নওয়াজের নানার দ্বারা খুব বলে কয়ে তাকে দেশে নিয়ে আসা হয়। নীর উঠে বসে। নীরের হাত নিজের হাতের মুঠোয় নেন নীলিমা বেগম। চোখে পানি মুছে বলেন, জানো, যেদিন তোমায় দেখেছিলাম সেদিন এত বছর পর আমার নওয়াজকে হাসতে দেখেছি। মলিন করা মুখে এক চিলতে হাসি রেখেছিলাম। মনে মনে নিয়ত করেছিলাম যে করেই হোক তোমাকে নিজের ঘরের বউ করে নিয়ে আসব। নীর, আমি মানছি আমাদের ভুল। তোমাকে আগেই এই সত্যি জানানোর প্রয়োজন ছিল, কিন্তু তুমি আমাদের ভুল বুঝো না নীর। আমার ছেলেকে ভুল বুঝো না। বলেই ডুকরে কেঁদে ওঠে নীলিমা বেগম। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নীরবতা পালন করে নীর। নীলিমা বেগম বলেন, নীর, তুমি দয়া করে নওয়াজকে ভুল বুঝো না। তুমি এইভাবে চুপ থেকো না নীর, কিছু একটা বল। নীর নীলিমা বেগমকে শক্ত করেই জড়িয়ে ধরে। কি বলবে ভাষা খুঁজে পায় না। নীলিমা বেগম নীরের মাথায় হাত বুলিয়ে দেন। মনে মনে দোয়া করেন যেন তাদের মধ্যকার সকল ঝামেলা দূর হয়। সন্ধ্যা নেমে গেছে ধরণীতে। চারপাশে অন্ধকার ছেয়ে গেছে। জোরে জোরে বাতাস বইছে বাইরে। হয়তো বৃষ্টি হবে। নীর চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে রইল কিছু সময়। ঠান্ডা হাওয়ায় শরীর শীতল হয়ে যাচ্ছে নীরের। নীলিমা বেগমের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা মেয়ে আর যাই হোক নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কল্পনা করতে পারে, আর সেই নারী যদি হয় প্রাক্তন, তাহলে তো কথাই নেই।
নীরের ক্ষেত্রেও তাই হচ্ছে। সে কোনোভাবেই নওয়াজকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারছে না। নীলিমা বেগমের মুখে এতগুলো কথা শুনেছে, তাও মনের মধ্যে কেমন অশান্তি লাগছে। বারবার মনে হচ্ছে নওয়াজ যদি তাকে ছেড়ে চলে যায়, কারণ প্রথম ভালোবাসা সবসময় মানুষের মনে থাকে। যদি নওয়াজ মেহনাজকে মেনে নেয়, আচ্ছা মেহনাজের জন্য কি এখনো নওয়াজের মনে কোনো অনুভূতি আছে? আচ্ছা যদি অনুভূতি থাকে, তখন নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই সাথে আকাশের বুক চিরে পানির কণাগুলো মাটিতে পড়ল, যেন আকাশও তাল মিলিয়ে তার সাথে কাঁদছে। নীর রুম থেকে বের হলো। বসার ঘরে কেউ নেই। বড় বড় পা ফেলে সিঁড়ি পেয়ে নীর এক দৌড়ে ছাদে চলে এলো। বৃষ্টির পানিতে পুরো অঙ্গ ভিজে গেল মুহূর্তের মধ্যে। তাল মিলিয়ে চোখের পানিগুলো পড়তে লাগলো। অজানা ভয়ে ভেতর কাঁপছে। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে ও কান্নার ফলে কেমন যেন চোখগুলো জ্বলছে, কিন্তু চোখ থেকে পানি পড়ার নাম বন্ধ হচ্ছে না। নীর দু হাতে দুই দিকে মেলে ধরেছে। অতিরিক্ত কষ্টে যেমন আকাশের মেঘের গর্জনের সাথে নীলের চিৎকার করতে মন চাইছে, কিন্তু না, নীর চুপ রইল। বৃষ্টির ছোঁয়াগুলো অনুভব করতে শুরু করলো, কিন্তু হয়তো অনুভব করতে পারল না যে একজোড়া চোখ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দুহাত বুকে জুড়ে দাঁড়িয়ে আছে নওয়াজ। এক পলকে নীরের দিকে তাকিয়ে আছে। মায়ের সাথে কথা বলেই চলে এসেছে নওয়াজ। যেহেতু মিটিং শেষ, তাই বাকি কাজ ম্যানেজারকে বুঝিয়ে চলে এসেছে, কারণ নীরের কাছে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নীরকে আসলে আগলে নেওয়াটা বেশি জরুরি। আকাশ ফেটে যেন তুমুল বেগে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, গগনের গর্জনে যেন ধমনী কেঁপে কেঁপে উঠছে। নীর চোখ জোড়া খুলে নিল, ঠান্ডা কণ্ঠে বলল, তালুকদার সাহেব, আপনি এসেছেন, ভীষণ প্রয়োজন আপনাকে আমার। নওয়াজ অবাক হয়। নীরের থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে সে। চোখ তার ভেজা, শাড়ি লেপটে থাকা নীরের দিকে। তবে নীর কিভাবে বুঝলো যে নওয়াজ তার পেছনে? নওয়াজ তো কোনো শব্দ করেনি। নওয়াজের কোনো শব্দ না পেয়ে পেছনে ফিরল নীর। এক পা দুপা করে এগিয়ে গেল। প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করতে কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রিয় মানুষের গায়ের গন্ধ, নিস্তব্ধ পদচরণ ও অনুভব করার প্রখরতা যথেষ্ট। নওয়াজ নিজের কোমর জড়িয়ে ধরে নীর যেন কেঁপে ওঠে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে। এক হাতে নীরের কপালে পড়ে থাকা চুলগুলো অতি যত্নে কানের পিছনে খুঁজে দেয় নওয়াজ। এক হাত গালে রেখে কপালে চুমু খায়। শান্ত গলায় বলে, বউ, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ভুল বোঝো না, আমাকে একটু এক্সপ্লেইন করার সুযোগ দাও। নীর চুপ থাকে, চোখ তার মাটির দিকে নিবদ্ধ। নীরকে চুপ থাকতে দেখে নীরের থুতনি ধরে মুখটি একটু উপরে তোলে নওয়াজ। নীরের চোখ জোড়া লাল হয়ে আছে। নীর চোখ তুলে নওয়াজের চোখে চোখ রাখে। নওয়াজের চুল থেকে টপ টপ করে পানি নীরের নাকে পড়ছে। নীর অপলক নয়নে নওয়াজকে পর্যবেক্ষণ করে। নীর নওয়াজের গালে হাত রাখে। নওয়াজ চোখ বন্ধ করে নেয়। নীর ঠান্ডা গলায় বলে, আজও ভালোবাসেন মেহনাজকে? নওয়াজ চোখ মেলে তাকায়। নীরের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে থাকে। নীরের দু গালে হাত রেখে বলে, না 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 নীর, আমি তাকে ভালোবাসি না। তাকে কি একটুও মনে পড়ে না? নওয়াজ একটু হকচকিয়ে যায়। মেহনাজ তার জীবনের সবচেয়ে বাজে স্মৃতি, যা নওয়াজ চাইলেও ভুলতে পারে না। তবে সে তো মেহনাজকে ভালোবাসে না। নওয়াজের মনে যে শুধু তার নীরের জন্যই বসবাস। নওয়াজ চুপ থাকতে দেখে নীর বলে ওঠে, তাকে ভুলতেও পারেন না, আবার ভালোবাসেন না, ব্যাপারটা কেমন হলো না? সত্যি আমি তাকে ভালোবাসি না। আমি তো। তাহলে কাকে ভালোবাসেন আপনি? কি? নওয়াজ নির্দ্বিধায় বলে ওঠে, তোমাকে ভালোবাসি আমি নীর। আমার সবটা জুড়ে শুধু তুমি নীর, শুধুমাত্র তুমি। নীরের চোখ হেসে ওঠে। সে তো এটাই শুনতে চেয়েছে নওয়াজের মুখ থেকে। নওয়াজ যদি তাকে ভালোবেসে থাকে, তাহলে নীরের তার অতীত নিয়ে কোনো সমস্যা নেই। সেদিন যখন নীলিমা বেগম নীরকে এতগুলো কথা বলতেন, ঠিক তখন শুধু একটা কথাই নীরের মাথায় বসে যায়, যে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। নওয়াজ যদি আবার মেহনাজকে ভালোবেসে ফেলে, তবে নীরও কঠোর হবে। এত তাড়াতাড়ি নিজের স্বামীর ভাগ সে দেবে না। নওয়াজ নীরের চোখে চোখ রেখে বলে, আমাকে অবিশ্বাস করো না নীর, আমাকে একটু বলার সুযোগ দাও। আমি সত্যি বলছি, তুমি ব্যতীত অন্য কারো অবস্থান নেই আমার জীবনে।
ভুল বুঝে আমাকে ছেড়ে যেও না নীর। যার অবস্থান এই বক্ষ পিঞ্জিরায় তাকে কি অবিশ্বাস করা এত সহজ? যার মাঝে হৃদয় মস্তিষ্ক এই আমি পুরোটাই গভীরভাবে নিবদ্ধ, তাকে কি অবিশ্বাস করার সাধ্য আমার আছে? নাওয়াজ চমকে ওঠে। সে তো ভেবেছিল নীর তাকে অবিশ্বাস করবে, তাকে নানা প্রশ্ন করবে, কিন্তু কিছুই করলো না। উল্টো এসব কথা বলছে। নীর আবারও বলল, সম্পর্কের মূল হলো বিশ্বাস, বলতে পারেন যে কোনো সম্পর্কের খুঁটি। তাই আমি খুঁটি শক্ত করে রেখেছি, যেন কোনো দমকা হাওয়া আমাদের সম্পর্ক শেষ করতে না পারে। নাওয়াজ যেন আরও অবাক হয়। মেয়েটা তাকে এত বিশ্বাস করে। সে আসলেই ভুল করেছে নীরকে কিছু না জানিয়ে। আগে যদি সব জানিয়ে দিত তবে এত ঝামেলা হতো না, মেয়েটাও এত কষ্ট পেত না। আমি তোমাকে সব বলবো নীর। তুমি সেদিন যা দেখেছো তা কিন্তু সত্যি নয়। আমি শুনতে চাই না। আমাকে বলতে দাও নীর। তোমার শোনা উচিত এবং শুনতে হবে। তোমাকে না বলা অবধি আমি শান্তি পাবো না। নাওয়াজ একে একে সব বলে, নীর কিছু বলে না। নাওয়াজ চোখ মুখ কুঁচকে ফেলে। নীর কি বলবে তা নিয়ে শঙ্কা হয় নওয়াজের। নীর নওয়াজের দিকে আরও একটু ঘেঁষে দাঁড়ায়। দূরত্ব ঘুচিয়ে নীর নওয়াজের গলায় কামড় বসিয়ে দেয়। নওয়াজ চোখ বন্ধ করে দেয়, ঠোঁটে কামড়ে ধরে। নীর যেন তার কোনো রাগ মেটাচ্ছে নওয়াজের গলায় কামড় বসে। কিছু সময় পরে নীর নওয়াজকে ছেড়ে দেয়। বৃষ্টির প্রকোপ যেন আরও বেড়ে যায়। নীর সেই কামড় দেওয়া জায়গায় ঠোঁট ছোঁয়। নীর ফিসফিসিয়ে বলে, তালুকদার সাহেব, আমায় একটু নিজের বাহুডোরে আগলে নিবেন, একটু কি নিজের সাথে মিশিয়ে নেবেন, একটু কি আমার অশান্ত মনকে শান্ত করবেন। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে ওঠে। দুহাতে জড়িয়ে নেয় নীরকে। এতটাই শক্ত করে ধরে যেন ছেড়ে দিলেই নীর পালিয়ে যাবে। নীর নওয়াজের বুকে মাথা রেখে গভীরভাবে নওয়াজকে অনুভব করে। তোমার কি আমাকে নিয়ে একটু অন্যমনস্ক তৈরি হয়নি? নীর চোখ বুঝে নওয়াজের হৃদস্পন্দন শুনতে থাকে, কোনো উত্তর দেয় না। এই 2 দিন খুব বাজেভাবে কেটেছে নীরের। শুধু মনে হয়েছে কবে নওয়াজ আসবে আর কবেই বা নওয়াজকে জড়িয়ে ধরবে। বারবার নওয়াজকে মনে পড়েছে। সত্যি নওয়াজকে নিয়ে তার কোনো মনোভাব তৈরি হয়নি। শুধু মনে হয়েছে যে নওয়াজ যদি তার থেকে দূরে সরে যায়, যদি তার নওয়াজ তাকে ছেড়ে যায়। নওয়াজ 2 হাতে নীরের কোমরে আবদ্ধ করে। নীরের দিকে একটু ঝুঁকে নীরের দিকে অবলোক দৃষ্টি নিক্ষেপ করে। নীরের দিকে তাকিয়ে যেন নওয়াজ ঘুরে চলে যায়। নীরের কম্পনরত ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। নীরের 2 হাত দিয়ে গিয়ে পৌঁছায় নওয়াজের ঘাড়ের পিছনের অংশে। বৃষ্টির প্রকোপ যেন আরও প্রকট হয়। দীর্ঘ চুম্বনের পরেই নওয়াজ ছেড়ে দেয় নীরকে। নীর দূরত্ব বাড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে নওয়াজ শাড়ির আঁচল টেনে ধরে। নীর পেছন ফিরে তাকায়, ভ্রু কুচকে ফেলে। নওয়াজ 1 পা 2 পা করে এগিয়ে আসে। শাড়ির ভেতর দিয়ে নীরের কোমর চেপে ধরে। নীরের পিঠে গিয়ে ঠেকে নওয়াজের বুকে। নওয়াজ নীরের ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দেয়। নীরকে নিজের দিকে ঘুরিয়ে বলে, বলো। কি বলবো? যা তুমি আমার মুখ থেকে শুনেছ এখন আমি শুনতে চাচ্ছি। নীর আমতা আমতা করে। নওয়াজ নীরকে আরও নিজের সাথে নিবিড় করে নেয়। না বলা অবধি আমি তোমাকে ছাড়ছি না। নীর এক নিঃশ্বাসে বলে ওঠে, ভালোবাসি আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষকে। ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব, ভীষণ ভালোবাসি আপনাকে। নওয়াজ নীরের কপালে ওষ্ঠ ছোঁয়ায়। নীরকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন দুজনকে খুব কাছে থেকে অনুভব করে। বৃষ্টির পানিতে ধরনীর সকল ধুলো বালি ধুয়ে যাওয়ার পাশাপাশি নীরের মনের সকল আশঙ্কা ধুয়ে পানিতে মিলিয়ে যায়। দুজনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। ভালোবাসা প্রকাশ করে দুজনের মনে আনন্দের ঢেউ খেলে যায়। হুড়হুড় করে সময় চলে গেছে। কেটে গেছে আরও 15 দিন। 15 দিন অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সাথে নাজিফার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজিফার বিয়ে ঠিক করে দিয়েছে নিজাম তালুকদারের বন্ধুর ছেলের সাথে। এবং কালকে হলুদ ও পরশু বিয়ে। রাত 1টা। নাজিফার রুমে আফরা ও নাজিফা থাকবে। অন্য সব কাজিনেরা থাকতে চেয়েছিল, কিন্তু আফরা ম্যানেজ করেছে। আফরা চায় না আজ রাত নাজিফাকে কেউ ডিস্টার্ব করুক। মেয়েটার উপরেই এভাবেই খুব ধকল যাচ্ছে। আফরা নাজিফার হাতে ফোন দিয়ে দিল। ফোনে স্পষ্ট মেহরাবের নাম্বার চলচল করছে। নাজিফা ফোন রিসিভ করলো না। সেই মানুষটাকে কী জবাব দিবে, কিভাবে কথা বলবে? মানুষের সাথে এত
অন্যায় করেছে সে, যে তার নিজের সাথেই নিজের চোখ মেলাতে পারছে না। আজ 7 দিন মেহরাবের সাথে কথা হয় না। কথা হবে কি করে? বাবা যে তার ফোন নিয়ে গিয়েছিল আজ ফেরত দিয়েছে। ফোন আবারও কেঁপে ওঠে। আফরা ফোন রিসিভ করে নাজিফার কানে গুঁজে দেয়। নাজিফা কেঁদে ওঠে। ঠোঁট দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি বাদ মানছে না। নাজিফার চুপ থাকতে দেখে মেহরাব বলে ওঠে, আপনি খুব পাষাণ নাজিফা। নাজিফা এবার আওয়াজ করে কেঁদে ওঠে। নিজেকে ধরে রাখা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকে কেউ চাপ দিচ্ছে, শ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। আসলে মেহরাব ঠিকই বলেছে, নাজিফা খুব পাষাণ, খুব পাষাণ। সে পাষাণ না হলে কি মেহরাবকে এইভাবে কষ্ট দিতে পারতো? নাজিফা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একবার মেহরাব বলে ডাকুন নাজিফা, ডাকুন না। আপনার কণ্ঠে মেহরাব শোনার জন্য ব্যাকুল হয়ে আছে এই হৃদয়। নাজিফা এবার আওয়াজ করে কেঁদে ওঠে। নিজেকে ধরে রাখা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকে কেউ চাপ দিচ্ছে, শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছে। নাজিফার কান্নার বেগ যেন আরো বেড়ে যায়। চোখ দিয়ে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেহরাব। ইস, মেহরাবের অন্তর যেন ঠান্ডা হয়। এই একটা ডাক যেন হৃদয়ের শান্তি বয়ে আনে। কিন্তু এই শান্তি স্থায়ী হয় না। যখন ভাবে নাজিফা অন্য কারোর হয়ে যাচ্ছে, তখন শুধু হয় অশান্তি, যন্ত্রণা, বেদনা। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। মেহরাব বলল, একটা আবদার রাখবেন নাজিফা? একবার আপনাকে দেখতে চাই নাজিফা, একটু ভিডিও কল আসবেন? এতটুকু বলেই কল কেটে দেয় মেহরাব। ভিডিও কল দেয়। বেশ কিছুক্ষণ রিং হয়। নাজিফা রিসিভ করে না। এই মানুষটার চোখে চোখ রাখার সাধ্য নেই নাজিফার। কিন্তু না, মেহরাব থেমে যায় না, ফোন দিতেই থাকে। উপায় না পেয়ে কল রিসিভ করে নাজিফা। চোখের সামনে ভেসে ওঠে বিধ্বস্ত রূপে তার প্রেমিক পুরুষ। মুখখানা মলিন হয়ে আছে, চোখগুলো যেন নাজিফার কাছে কোনো কিছুর জন্য আকুল আবেদন করছে। নাজিফা চোখ ফিরিয়ে নিল। নাজিফার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নাজিফা বলে, নীরবতার প্রহর কবে শেষ হবে? থাকুক না কিছু সময় নীরবতা। নীরবতা যদি মনে মধ্যকার অপ্রকাশিত উক্তি বোঝা যায়, তবে নীরবতা শ্রেয়। মেহরাব বুঝতে পারে তার নাজিফা কাঁদছে, তাই একটু ধমকে সুরেই বলে, কাঁদবেন না নাজিফা, আপনার হাসিমাখা মুখখানা দেখতে চাই আমি। আমার ফুটন্ত গোলাপের ন্যায় নাজিফাকে দেখতে চাই। নাজিফা চোখ তুলে তাকায়। এই লোকের কি কোনো কষ্ট হচ্ছে না? কেমন স্বাভাবিকভাবে কথা বলছে। মেহরাব বলল, আমাকে ভুলে যাবেন, অতীতের সকল স্মৃতি ঝেড়ে ফেলে নতুনভাবে সবকিছু শুরু করবেন। নাজিফা মেহরাবের চোখে চোখ রেখে বলে, শখের মানুষ কিংবা সেই মানুষের ধর স্মৃতি কি ভোলা যায়? এত সহজ? পরিস্থিতির কারণে শখের মানুষকে ভুলে থাকতে হয়। পরিস্থিতির কাছে আমরা বড্ড অসহায় নাজিফা। নাজিফা চুপ থাকে। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে, খুব বেশি অসহায় লাগছে। আচ্ছা, নাজিফা তো দেখেছে যে বিচ্ছেদের পরে ছেড়ে যাওয়া মানুষটা বিপরীত পক্ষের মানুষটার কাছে একদম অপ্রিয় হয়ে ওঠে। নাজিফাও তো মেহরাবকে ছেড়ে দিচ্ছে। তবে কি মেহরাবের কাছেও কি নাজিফা এক অপ্রিয় চরিত্র হয়ে দাঁড়াবে? বেশ কিছুক্ষণ পরে মেহরাব বলল, চিন্তার কোনো কারণ নেই নাজিফা, আমার গল্পে আপনি কখনো অপ্রিয় হবেন না। থেকে যাবেন স্মৃতির পাতায় সবচেয়ে শ্রেষ্ঠ স্মৃতি ও মানুষ হিসাবে। লোকটা তাকে এত কেন ভালোবাসে? এটা তো নাজিফার দুর্ভাগ্য যে এমন মানুষকে সে ঠকাচ্ছে। আসলে কেন এমন গোলকধাঁধায় আটকে গেল নাজিফা? কেন তাকে ভালোবাসার মানুষ ও পরিবারের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে? বেশ কিছুক্ষণ দুজনের নীরবতায় কেটে যায়। নাজিফা কম্পনরত ঠোঁট দিয়ে উচ্চারণ করে, আমাকে ভুলে যাবেন মেহরাব। আমার সাথে জড়িত সকল স্মৃতি হত্যা করে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেবেন। শুধু মনে রাখবেন, এই নাজিফা আপনার ছিল, আমার কাছে এবং আপনার থাকবে। বলে নাজিফা খট করে ফোন কেটে দেয়। মস্তিষ্ক কেমন অসাড় হয়ে যাচ্ছে, হাতগুলো অনবরত কাঁপছে, চোখ ভীষণ জ্বলছে, চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। কেন তাদের সাথে এমন হলো? কেন এমন অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? কয়েক সেকেন্ড পরেই টুং করে মেসেজ আসে আফরার ফোনে। নাজিফা ফোন হাতে নেয়, স্পষ্ট চোখে দেখে, আর সব কিছু হত্যা করা গেলেও স্মৃতি কখনো হত্যা করা সম্ভব নয়। আপনি আমার শেষ স্মৃতি, যার বসবাস আমার মস্তিষ্কের প্রতিটা শিরায় শিরায়। ধন্যবাদ আপনাকে আমার জীবনের সেরা স্মৃতি হয়ে আসার জন্য।
ড্রেসিং টেবিলের সামনে বসে কাল রাতের কথাগুলো ভাবছিল নাজিফা। চোখ দিয়ে টুপটুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অতি যত্নে নাজিফা তা মুছে নিল। আশেপাশের সব কাজিন মিলে তাকে ঘিরে বসে আছে। পার্লারের মেয়েগুলো তার সাজ শেষ করে অন্যদের সাজিয়ে দিচ্ছে। নাজিফার পরনে বাসন্তী রঙের লেহেঙ্গা, শরীর জুড়ে ভারী অলংকার, চুলগুলো সুন্দর করে সেট করে মাথায় ওড়না দিয়ে সেট করা, পুরো চেহারা জুড়ে ভারী সাজ। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা, পুরো বাড়ি জুড়ে এক উৎসব মুখর পরিবেশ। নাজিফার নানু বাড়ি থেকে সবাই চলে এসেছে। নীরের মা তার বোনকে নিয়ে এসেছে। সবাই যেন আনন্দে মেতে উঠেছে। হঠাৎ নাজিফার রুমের দরজায় খটখট শব্দ হয়। দরজা খুলতেই নওয়াজকে দেখা যায়। সবাই নওয়াজকে দেখে একে একে রুম থেকে বেরিয়ে যায়। নওয়াজ বোনকে পরখ করে। তার ছোট্ট বোনকে আজ একদম পুতুল লাগছে, বেশ বড় বড় লাগছে। নওয়াজ এগিয়ে এসে নাজিফাকে জড়িয়ে ধরে। নাজিফার গালে হাত রেখে বলে, নাজু, আমার দিকে তাকা। তোর এই বিয়েতে মত তো আছে, তাই না? নাজিফা জানতো ভাই তার ঠিক জানতে চাইবে। নাজিফার দলা পাকানো কান্না গিলে খেয়ে কাবা কাবা কণ্ঠে বলল, আমার মত আছে ভাইয়া। দেখ, তুই আমার থেকে কিচ্ছু লুকাস না। তোর খুশি আমার খুশি। তুই রাজি থাকলে আমিও রাজি। তুই কি আসলেই রাজি? ভাই, ভাই আমি রাজি। বলেই ভাইকে জড়িয়ে ধরল নাজিফা। নওয়াজ নাজিফার মাথায় হাত বুলিয়ে চলে গেল। নাজিফা ডুকরে কেঁদে উঠল। চেয়েও ভাইকে বলতে পারল না। ভাইয়া আমি রাজি না, আমি রাজি না। আমাকে আমার মেহরাবের কাছে ফেরত যেতে দাও। বাবা তাকে বারবার করে বুঝিয়ে দিয়েছে যেন নওয়াজকে কিছু না বলে এবং এই বিয়েতে রাজি হতে। আর যদি সে কোনো উল্টোপাল্টা কাজ করার চেষ্টাও করে তবে যেন মাথায় রাখে নাজিফার একটা কাজ তার মায়ের জন্য এই বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ করে দেবে। নাজিফা বাবার কথায় রাজি হয়। রাজি না হয় কোনো উপায় নেই। বাবা একরকম মানুষ, যা বলেন তাই করেন। কিন্তু এই যে এত কিছু হচ্ছে, তার মধ্যে নাজিফা শেষ হয়ে যাচ্ছে, তার খবর কি কেউ রাখছে? না, রাখছে না। নাজিফা চোখ মেলে তাকায়, ফোনের দিকে তাকায়। আচ্ছা, তার মধ্যে কি মেহরাব ছটফট করছে? আচ্ছা, লোকটা কি তাকে একটু দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে? বউ, একটু নিচে সামনের দিকে নজর দিলে তো পারো। মুখ কোমড়ো করে বলে নওয়াজ। নীর মাত্র নিচে থেকে এসেছে। বাড়ি ভর্তি মানুষ, আর বাড়ির বড় বউ হিসেবে নীরকে এটা সেটা দেখতে হচ্ছে। তাই আর নওয়াজের সাথে আজ সারাদিন ঠিকমতো কথা বলার সুযোগ হয়নি। অবশ্য নওয়াজ বেশ কয়েকবার খুঁজেছিল, কিন্তু সবার সাথে নীর এতই ব্যস্ত ছিল যে নওয়াজের কাছে আসা হয়নি, এবং এই কারণে নীরের বর মহাশয় মুখ কোমড়ো করে রেখেছেন। নীর এগিয়ে এসে নওয়াজের গলা জড়িয়ে ধরে। নীর আগেই তৈরি হয়েছিল। নীলিমা বেগম আগেই বলেছেন যেন নীর তাড়াতাড়ি তৈরি হয়ে থাকে। নওয়াজ নীরের দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়। নীর বুঝতে পারে নওয়াজ বেশ রাগ করেছে। নীর নওয়াজের কপালে চুমু খায়। নওয়াজ তাও কোনো কথা বলে না। নীর এবার নওয়াজের গালে চুমু খায়। এবার যেন নওয়াজের রাগ কমে। ভ্রু উঁচু করে বলে, রাগ কমার ওর ভালো টেকনিক অ্যাপ্লাই করেছ। আপনার থেকে শিখেছি। ও, তাহলে তো আমাকে পুরোটাই কপি করা উচিত তোমার। আমি যেভাবে তোমার রাগ ভাঙাই সে ওয়ে তোমার অবলম্বন করা উচিত। আপনার বাজে কথা বন্ধ করুন। আমার থেকে শিখে কারে চুমু খেলে, তবে ঠোঁটে চুমু খেতে প্রবলেম কোথায়? নীর ছোট ছোট চোখ করে তাকায়। নওয়াজের ঠোঁট বাঁকা হাসি। নওয়াজ নীরের দিকে তাকিয়ে থেকে নীরের কোমর জড়িয়ে ধরে, দুজনের ওষ্ঠ এক করে দেয়। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে বলে, তুমি আপনি চান। নীর নওয়াজের বুকে ঘুষে দেয়। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। পেছন থেকে নওয়াজ অট্ট হাসিতে ফেটে পড়ে। মেহরাবের চাকরি হয়েছে রাদিফের কোম্পানিতে। শুরু থেকেই সবার সাথে মিশতে পারার গুণ থাকায় রাদিফের সাথে মেহরাবের খুব ভালো সম্পর্ক। সেই সাথে মেহরাবের কাজ বেশ ভালো। একদিন অফিসে মেহরাবের কণ্ঠে গান শোনা হয়। সেই থেকে রাদিফ ভেবে রেখেছিল নাজিফার হলুদে মেহরাবকে নিয়ে গান গাওয়াবে। আজ একবার রাদিফ শুনেছিল নাজিফার খুব শখ যে তার হলুদে কাউকে দিয়ে গান গাওয়াবে। যদিও মেহরাব আসতে চায়নি, রাদিফ তাকে বেশ জোর করে করেছে। তবে যখন নাজিফার বাড়ি এসে গাড়ি থামে তখন মেহরাব অবাক হয়, কারণ মেহরাব জানতো না যে নাজিফা ও রাদিফ পরিচিত। বাড়ির গার্ডেনে অনুষ্ঠান হবে। কি সুন্দর আলিশান বাড়ি।
ফুল ও বাতি দিয়ে সাজানো। দেখেই মনে হচ্ছে কোনো প্রভাবশালী লোকের মেয়ের বিয়ে। সেই সাথে বাড়ির মেইন গেটের দিকে বড় করে নাজিফার ছবি দিয়ে লেখা নাজিফার হলুদ নাইট। মেহেরাব নিজেকে ঠিক রেখে রাদিফের কাছে বলল যে সে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু রাদিফ বেশ রিকোয়েস্ট করে তাকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেই হবে। মেহেরাব এক দৃষ্টিতে নাজিফার দিকে তাকিয়ে আছে। আজ একদম পুতুল বউ লাগছে। চোখ ফেরানো দায় হয়ে গিয়েছে। কত স্বপ্ন ছিল যে নিজের করে নিয়ে যাবে নাজিফাকে, কিন্তু তার হলো কোথায়? হয়তো ভাগ্যের লিখন একেই বলে। মেহেরাবের সামনে নিজাম তালুকদার এসে দাঁড়ালো। চোখ দিয়ে যেন মেহেরাবকে তিনি ভস্য করে দেবেন। শুধুমাত্র কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করতে চান না বলেই চুপ করে আছেন, কিন্তু প্রস্থান করার আগেই চোখের ইশারায় কিছু একটা বলে গেলেন নিজাম তালুকদার। অনুষ্ঠান চলছে, এরই মাঝে রাদিফ মেহেরাবের হাত ধরে স্টেজে নিয়ে যায়। মেহেরাবের দিকে মাইক এগিয়ে দেয়। মেহেরাবকে বলে, আজ এখানে অনেকগুলো কপতি আছে, প্রত্যেকের হয়ে তুমি একটা সুন্দর গান গাও। মেহেরাব হাতে মাইক নেয়। সবাই জোরে তালি দেয়। মেহেরাব সুর ধরে। फिर अगर मुझे तो कभी ना मिले हम सफर मेरा तो बने ना बने फासलों से मेरा प्यार होगा न कम तू ना हो कभी अब जुदा मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया रखेगा तू मुझे सदा मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया रखेगा तू मुझे सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी मेरा यह प्यार ना होगा क्यों मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया रखेगा तू मुझे सदा मैंने तेरा नाम दिल रख दिया ना भुला सका आए तेरी चाहता इश्क पे कहा बस किसी का सलाम हो भी जा मेरी सांस का साह खत्म कम न होगी कभी या वफा मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया रखेगा तू मुझे सदा मैंने तेरा नाम दिल रख दिया এতটুকু গিয়ে মেহেরাব স্টেজ থেকে নেমে যায়। দম বন্ধ হয়ে আসছে মেহেরাবের। মনের মধ্যে যন্ত্রণার ঢেউ বারবার আছড়ে পড়ছে। চোখের কোণে পানি চিকচিক করছে। নিজের প্রেয়সীকে চোখের সামনে অন্য কারোর হতে দেখার যে যন্ত্রণাটা, সেটা কঠিন যন্ত্রণা, কিন্তু বেশি দূর যেতে পারে না। পেছন থেকে এক পরিচিত নারীর কণ্ঠে শুনতে পায়, तुझे गुनगुनाती मैं रहूं तेरी यादों में सदा मुस्कुराती मैं रहूं चाहूं मैं और क्या खुश रहे तो है जहां बात ये और है तू नहीं
মেহরাব নাজিফার কণ্ঠ শুনতে পেয়ে থেমে যায়, নাজিফার দিকে তাকায়, চোখ ছলছল করছে। মেহরাবের ভেতরে যেন কেউ ইচ্ছে মতো হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, হৃদয়কেও ছুরি দিয়ে টুকরো টুকরো করছে। নাজিফার দিকে তাকিয়ে হাঁটা ধরে মেহরাব। নাজিফার চোখের কার্নিশ পেয়ে পড়তে থাকা গরম পানি মুছে নেয়, সবাইকে লক্ষ্য করে মিষ্টি হাসি দেয়। সবাই করতালিতে মেতে ওঠে অনুষ্ঠানে। আফরা, রাদিফ, নীর, নওয়াজ, সাবিহা, বাহার, সাফা, সানা, ঋতু ও সায়ান, সাথে আরও কিছু মানুষ নাজিফাকে ঘিরে ধরে হাসি ঠাট্টায় মেতে ওঠে সবাই। গান শেষ হতেই কোনো মতো মেহেরাব গার্ডেনের এক প্রান্তে চলে আসে। নাজিফার ফোনে ফোন দেয়। নাজিফা কানে ফোন গুঁজে নেয়। নাজিফা শুনতে পায়, শেষ একবার আপনাকে দেখে আমার এই দুই চোখের তৃষ্ণা মেটানোর সুযোগ দেবেন কি আমায় নাজিফা? আপনাদের বাড়ির পিছন দিকটা অপেক্ষা করছি আমি, যদি সম্ভব হয় তবে একবার দেখা দিয়েন। বলেই ফোন কেটে দেয় মেহরাব। নাজিফা আফরার দিকে তাকায়। সবাইকে ম্যানেজ করে আফরা নাজিফাকে নিয়ে আসে। কেউ যেন এই দিকটায় না আসে সেই দিকে আফরা খেয়াল রাখে। নাজিফার দূর থেকেই তার প্রেমিক পুরুষকে দেখে এগিয়ে যায়। মেহরাব পেছন ফিরে তাকায়, অপলক দৃষ্টিতে নাজিফার দিকে তাকিয়ে থাকে। দুজনের মনেই তোলপাড় সৃষ্টি হয়। নাজিফা মেহরাবের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে এগিয়ে আসে। মেহরাব শূন্য অনুভূতি নিয়ে তার প্রেয়সীর মুখখানা পর্যবেক্ষণ করে, কম্পনরত ঠোঁট দিয়ে বলে, শেষবারের মতো আমায় একবার জড়িয়ে ধরবেন নাজিফা? নাজিফা এক দৌড়ে মেহরাবের সামনে এগিয়ে আসে, দু হাতে মেহরাবকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহরাব নাজিফাকে আগলে নেয়। নাজিফা ডুকরে কেঁদে ওঠে। মেহরাবের পাঞ্জাবির পেছন অংশটি খামচে ধরে। নাজিফার যেন নিজেকে অসহ্য মনে হচ্ছে, অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। মেহরাব নাজিফার গালে হাত রাখে। যেখানে আপনাকে জড়িয়ে ধরা আমার জন্য অপরাধ, সেখানে সেই অপরাধকে গভীর করতে এক ভয়ঙ্কর কাজ করতে চাই নাজিফা। আপনাকে অনুভব করতে চাই আরও একটু কাছ থেকে। বলেই নাজিফার কপালে চুমু খায় মেহরাব। কপালে ঠোঁট ছুঁয়ে যেন নাজিফাকে অনুভব করে মেহরাব। সম্পর্কের শুরু থেকে এই পর্যন্ত শুধু বার কয়েক নাজিফার হাতে চুমু খেয়েছে। ইচ্ছে ছিল বউরূপে মেয়েটাকে দেখে তারপর না হয় ভালোবাসার পরশ আঁকবে নাজিফার কপালে, কিন্তু না, তা তো এখন মোটেও সম্ভব নয়। তাই আজ যেন নিজের মনকে আর বাধা দিতে পারেনি মেহরাব। অতি যত্নে ছুঁয়ে দিয়েছে নাজিফার কপাল। ছেলে মানুষের নাকি কাঁদতে হয় না, কিন্তু না, আজ মেহরাব না কেঁদে পারল না। চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ল। মেহরাবের গাল বেয়ে পানি নাজিফার চোখের পাতার উপরে পড়ল। সেই সাথে নাজিফার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখল মেহরাব। নাজিফাকে ছেড়ে দিল। নাজিফা বলল, আমাদের ভালোবাসা পূর্ণতা পেলে কি খুব ক্ষতি হতো মেহরাব? জীবনের এই অপূর্ণতা কিভাবে মেনে নেব? কেন আমরা এত কাছাকাছি থেকেও দূরে সরে যাচ্ছি? জীবনে অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। তাই তো শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই রাখে না, দূরেও ঠেলে দেয়। নাজিফা এক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকিয়ে থাকে। নাজিফার চোখে যেন কিছু বলতে চাইছে। আচ্ছা, নাজিফাকে কি মেহরাব ঘৃণা করবে? নাজিফা কি মেহরাবের জীবনের প্রতারক হিসেবে থেকে যাবে? যে মেহরাবের চোখে তার জন্য ভালোবাসা, সেই চোখে কি ঘৃণা ফুটে উঠবে? নাজিফাকে তাকিয়ে থাকতে দেখে একটা মিষ্টি হাসি দেয় মেহরাব। মেহরাব হয়তো বুঝে ফেলেছে যে তার প্রেয়সী মনে কি চলছে। মেহরাব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যাকে একবার ভালোবাসা যায়, যার চোখের গভীরতা নিজেকে অনায়াসে হারানো যায়, সে যদি পৃথিবীর সবচেয়ে স্তরের নিকৃষ্ট ব্যক্তি হয়, তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়। যদি ঘৃণা করা সম্ভব হয় তাহলে সেটা কোনো ভালোবাসাই না। মেহরাব নিজের চোখের পানি মুছে নেয়। নাজিফার হাত নিজের হাতের মুঠোয় নেয়। নাজিফার হাতে চুমু খায়। আপনাকে আমি ভালোবেসেছি গভীরভাবে। মায়ের পর আপনি আমার শখের নারী। আর যাই হোক, সেই শখের নারীকে ঘৃণা করার সাধ্য আমার নেই। নাজিফার নাক টানতে টানতে বলে, মেহরাব, আমাকে ভুলে যাবেন। যদি সম্ভব হয় এই নাজিফাকে মাফ করে দেবেন। আমার প্রতি কোনো অভিযোগ রাখবেন না মেহরাব। অভিযোগ তো আপনার প্রতি একটা থেকেই যাবে আমার। নাজিফা ভ্রু কুচকে ফেলে। চোখের পানি মুছে প্রশ্নসূচক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকায়। মেহরাব বলে, আপনি বলেছিলেন আমার জন্য বউ সাজবেন, কিন্তু দেখুন, আপনি বউ তো সাজবেন, কিন্তু আমার জন্য নয়। আপনাকে অন্য কেউ বউ রূপে দেখেই দেখতে পাবে।
তবে সেই ব্যক্তি আমি নই। নাজিফার চোখ দিয়ে গড়গড় করে জল গড়িয়ে পড়ে। হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মেহরাবের কথায়। আসলেই সে ব্যর্থ। ছেলেটা তাকে এত ভালোবাসা দিয়েছে, কিন্তু এর বিনিময়ে সে মেহরাবকে কিছুই দিতে পারল না। মেহরাব আকাশের দিকে তাকিয়ে বলল, বিধাতার কাছে আপনাকে চেয়েছিলাম, তা পাইনি। তবে এবার শেষে একটা চাওয়া চেয়েছি বিধাতার কাছে। শুনবেন কি চেয়েছি? নাজিফা বিস্ময় নিয়ে মেহরাবের দিকে তাকায়। মেহরাব ঠান্ডা কণ্ঠে বলল, আপনার শরীরে অন্য কারো ছোঁয়া মিশে যাওয়ার আগে, আপনার দীর্ঘ নিঃশ্বাসে অন্য কারো বুক কেঁপে ওঠার আগে আমার মৃত্যু হোক। শোনা মাত্র নাজিফা যেন পেছন দিকে হেলে পড়ে। আফরার ডাক শোনা যাচ্ছে। নাজিফা লেহেঙ্গা উঁচু করে কান্নারত অবস্থায় দৌড় দেয়। পেছন ফেলে যায় হৃদয় ভাঙা এক প্রেমিক পুরুষকে, যার সবটা জুড়েই ছিল নাজিফার বসবাস। কেটে গেছে আরও 2টি বসন্ত। সময়ের তালে বহু দিন কেটে যাওয়ার পাশাপাশি পরিবর্তন হয়েছে বহু কিছু। জীবনে নতুন রং মিশেছে। হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে নওয়াজ। বাবা হবে সে। নীরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। নওয়াজ শুধু উপরওয়ালার কাছে দোয়ায় যেন নীর ও বাচ্চা সুস্থ হয়। চিন্তায় নওয়াজের কপাল চিকচিক করছে। নওয়াজকে চিন্তিত হতে দেখে রাদিফ এগিয়ে এসে কাঁধে হাত রাখে। নওয়াজকে চেয়ারে বসিয়ে হাতে 1 কাপ চা দেয়। চোখের ইশারায় শান্ত হতে বলে। নওয়াজ চায়ের কাপে চুমুক দেয়। অতিথি ফিরে যায়। বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। পুরো বাড়িতেই ফুল দিয়ে সাজানো হয়েছে। মেয়েরা সবাই তৈরি হচ্ছে। নাজিফাকে তার রুমে তৈরি করানো হচ্ছে। সবাই ব্যস্ত পায়ে এদিকে সেদিকে ছোটাছুটি করছে। নীরের সাজা শেষ। আজ নীর পরেছে ম্যাজেন্ডা রঙের জামদানি শাড়ি, গায়ে স্বর্ণের অলংকার জুড়ে দিয়েছে। চুলগুলো ছেড়ে দেওয়ার কারণ নওয়াজের বিশেষ আদেশ, চুল যেন খোলা থাকে। নীর ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে চুড়িগুলো পরে নিচ্ছে। চুড়ি পরতে পরতে আয়নার দিকে তাকায়। নওয়াজ গভীর মনোযোগ দিয়ে নীরকে পর্যবেক্ষণ করছে, আবার ক্ষণে ক্ষণে হাসছে। নীর ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, হাসছেন কেন? চক্ষু দৃষ্টিতে নয়, মনের দৃষ্টিতে ভালোবাসি। পাশে থাকো কিংবা দূরে, তোমাকে ভেবে হাসি। নীর ঠোঁট প্রসারিত করে হাসে। ঠোঁটে হাসি রেখেই বলে, তবে কি দেখছেন? তোমাকে। নওয়াজের সোজা উত্তর, এভাবে গভীরভাবে দেখার কি হলো? কখনো কি খোলা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছো? দেখলে হয়তো বুঝতে পারতে কেন তোমার স্নিগ্ধতায় বারবার ডুবে যায়, কেন গভীর দৃষ্টিতে মুগ্ধতার ন্যায় তোমায় দেখি। নীর লজ্জা পায়, ঠোঁট চেপে হেসে বলে, ও এত মুগ্ধতা, প্রেমে পড়েছেন বুঝি? তুমি আমার প্রেম নও, তুমি আমার মায়ে চড়ানো ভালোবাসা। তাই বুঝি? কেন, কোনো সন্দেহ আছে নাকি? যেখানে বিশ্বাস থেকে পানির মতো স্বচ্ছ, সেখানে সন্দেহের রেশ বিন্দু মাত্র থাকে না। এতটা বিশ্বাস করো আমাকে? নিজের থেকে বেশি। যদি কখনো ভেঙে ফেলি? তবে হারাবেন আমারে চিরতরে। নওয়াজ নীরের দিকে এগিয়ে যায়, পেছন দিক থেকে জড়িয়ে ধরে। কাঁধে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোমাকে বক্ষ পিঞ্জরায় এমনভাবে আবদ্ধ করব যে তুমি চাইলেও হারিয়ে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা বুঝেছি, ছাড়ুন আবার আমার। না, ছাড়বো না। ছাড়তে না চাইলে আপনার বিপদ বলা তো যায় না। কখন আপনাকে আপনার বউ বন্দী করে ফেলে? আমি 100 বার বন্দী হতে রাজি আছি, যদি কারাগারটা হয় তোমার 2টি নয়ন। আহা কি সুন্দর ডায়লগ। ছাড়ুন, যেতে হবে আমার। এত সুন্দর করে সেজেছ যে চোখ ফেরাতেই পারছি না। মনে হচ্ছে এখন তোমার সুন্দর সাজ উপভোগ করি। আপনার মাথায় কি শুধু এগুলোই চলে? সারাদিন তো না, তবে বউকে দেখলে একটু একটু আর কি। সত্যি বলছি, যেতে হবে নিচে। যেতে দিন প্লিজ। এখনকার মতো ছেড়ে দিচ্ছি, রাতে কিন্তু কোনো ছাড়াছাড়ি হবে না। দেখা যাবে। বলেই নীর চলে যায়। নওয়াজও পেছন থেকে নীরের পিছু পিছু হাঁটা ধরে। নাজিফার সাজ একদম কমপ্লিট। পরনে সিঁদুর রঙের কাতান শাড়ি, গলায় পাথরের সেট, 2 হাত ভর্তি চুড়ি, চুলগুলো খোপা করে পুরো গোলাপ গুজে দেওয়া হয়েছে। লাল রঙের ওড়না মাথায় সেট করা হয়েছে। নাজিফা একা রুমে বসে আছে। বাকি সবাই যে যার রুমে চলে গিয়েছে এবং মেকআপ আর্টিস্ট চলে গিয়েছে। নাজিফা ফোনে মেহরাবের ছবি দেখছে। বুক ফেটে কান্না আসছে, দম বন্ধ লাগছে। পেট মুচড়িয়ে মনে হচ্ছে ভেতর থেকে সব বের হয়ে আসবে। রুমে খট করে দরজা খোলার আওয়াজ হয়। আফরা এসেছে, চোখ দুটো টলমল করছে। আফরা এগিয়ে আসে, নাজিফাকে জড়িয়ে ধরে।
নাজিফা চুপ থেকে বলে, কি হয়েছে আফরা? আফরা নাক টানতে টানতে বলে, নাজিফা মেহরা। আর বলতে পারে না আফরা। ভ্রুকুচকে ফেলে নাজিফা। আফরা নাজিফাকে জড়িয়ে ধরে বলে, মেহরাব সুইসাইড করার ট্রাই করেছে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। নাজিফার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ধপ করে বেডে বসে পড়ল। মস্তিষ্ক যেন শূন্য হয়ে যাচ্ছে। নাজিফা ডুকরে কেঁদে উঠল। আফরার হাত ধরে কান্না করতে করতে বলল, চল আমার সাথে, আমি এক্ষুনি মেহরাবকে দেখতে যাব। এটা হয় না নাজিফা, বাড়ি ভর্তি মানুষ, কিভাবে যাব আমরা? আচ্ছা আচ্ছা, তোর যাওয়ার প্রয়োজন নেই। আমার সাথে যাবি কেন? আমি তো ভালো না। আসলে তোরা সবাই খারাপ। তোদেরকে আমি কখনো মাফ করব না। নাজিফাকে উত্তেজিত হতে দেখে আফরা কি করবে ভেবে পায় না। নাজিফাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলে, তুই আগে শান্ত হ, কিন্তু অনুষ্ঠান শুরু হতে বেশি সময় নেই। এখন যাবি কি করে, আবার আসবি বা কি করে? তাছাড়া বাইরে এত মানুষ পেরিয়ে কিভাবে যাব? নাজিফা চোখ বন্ধ করে নেয়। আসলেই তো, এত মানুষ পেরিয়ে কিভাবে যাবে তারা? আর যদি নাজিফা চাইলেও চলে যায়, তবে সঠিক সময়ে ফিরে আসতে পারবে না। আর ফিরে আসতে না পারলে বিয়েও হবে না। আর বিয়ে না হলে নিশ্চয়ই বাবা মাকে। নাজিফার চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ল। তাহলে কি তার মেহরাবকে কি দেখা হবে না? বারবার কেন পরিবার ও মেহরাব থেকে যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে? নিজেকে পাগল পাগল লাগছে। ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে আবার সেই অসহ্যতা। নাজিফা বসা থেকে উঠে কর্নার টেবিলে থাকা ফুলদানি মাটিতে ছুঁড়ে ফেলে। শব্দ করে কেঁদে ওঠে। আফরা নিজেও ভেবে পায় না কি করবে। তারও নাজিফার কষ্ট সহ্য হচ্ছে না। আফরা, তুমি নাজিফাকে নিয়ে যাও। নীলিমা বেগমের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকায় আফরা। নাজিমা মায়ের দিকে ছলো ছলো চোখে তাকায়। নীলিমা বেগম এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলে, সারা জীবন আমি নওয়াজের বাবাকে ভীষণ ভয় পেয়েছি। আজীবন তার কথা মতো চলেছি। কখনো কোনো কিছুর জন্য কোনো প্রতিবাদ করিনি। এবং একবার এক ভুলের জন্য আমার ছেলের জীবন নষ্ট হয়েছে। তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না। যদিও এই সিদ্ধান্ত আমার আগে নেওয়া উচিত ছিল। নাজিফা, তুই যাবি মেহরাবের কাছে। আমি তোকে মেহরাবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। এখানের কোনো চিন্তা করবি না, যা হবে দেখা যাবে। কিন্তু মা, আমি চলে গেলে বাবা? সেটা আমি বুঝে নেব। আর আজ যদি এই বিয়ে হয়েও যায়, তবে তিনটে জীবন নষ্ট হবে। তার চেয়ে ভালো তোর চলে যাওয়া। হয়তো ভাবছিস মা হয়ে তোকে আমি যেতে বলছি। বলছি, কারণ আমি চাই তুই যেন সুখী হোস। নাজিফা মাকে জড়িয়ে ধরে। নীলিমা বেগম তাদের গাড়িতে তুলে দেন। বাড়ির পেছনের দরজা দিয়ে গাড়ি বের হয়ে যায়। নীলিমা বেগম চোখের পানি মুছে নিলেন। না জানি আজ বাড়িতে কোন ঝড় আসবে। তবে ঝড় আসলেও ভালো, যদি তার মেয়ে সুখী হয়। শাড়ি উঁচু করে দৌড়াতে দৌড়াতে আইসিইউ রুমের সামনে এসে দাঁড়ায় নাজিফা। মেহরাবের নিথর দেহ পড়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। পুরো ফেস শুকনো ফুলের পাপড়ির ন্যায় হয়ে গেছে। চুপসে গেছে মেহরাজ। নাজিফার দিকে মেহরাবের মা এগিয়ে আসে। মেহরাবের বন্ধুর কাছ থেকে তিনি সব জেনে গিয়েছেন। হাত মুষ্টিবদ্ধ করে নাজিফার দিকে তাকিয়ে থাকেন তিনি। এই মেয়ের জন্য তার ছেলের এই অবস্থা। তার সুস্থ সবল ফুলের মতো ছেলে আজ জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছে। নাজিফা মেহরাবের মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এই সবগুলো মানুষের চোখের পানির কারণ কোথাও না কোথাও নাজিফা নিজে। মেহরাবের এই অবস্থার পেছনেও পুরো দায়ী নাজিফা। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়। ডক্টর হন্তদন্ত পায়ে বেরিয়ে আসে। মেহরাবের অবস্থা খুব একটা ভালো না। নাজিফার চোখ দিয়ে পানি পড়ছে তো পড়ছেই, পানি বাদ মানছে না। নাজিফা বাইরে দাঁড়িয়ে মেহরাবের দিকে তাকিয়ে আছে। কেমন যন্ত্রণা সহ্য হচ্ছে মেহরাবের। আমরা বেশ কয়েকবার ডক্টরের কাছে রিকোয়েস্ট করেছি যেন নাজিফার সাথে মেহরাবের দেখা করার সুযোগ করে দেয়। বেশ অনেকক্ষণ গেঁচাগেচি করার পরে ডাক্তার রাজি হয়। নাজিফা ধীর পায়ে মেহরাবের কাছে যেয়ে বসে। মেহরাব নিবু নিবু চোখে তাকিয়ে শেখে দেখে। নাজিফা পাশে বসতেই মেহরাব অক্সিজেন মাস্ক খুলে ফেলে। মিহি কণ্ঠে বলে, আমি জানতাম আপনি আসবেন। কেন করলেন এমন মেহরাব? আপনি অন্য কারো হয়ে যাবেন তা ভাবতেই অসহ্যকর যন্ত্রণা হয়। তাই ভাবলাম যন্ত্রণা শেষ হোক আমার মৃত্যুর মধ্য দিয়ে। নাজিফা কেঁদে ওঠে।
ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মেহেরাবের এই অবস্থা থেকে ভীষণভাবে ভেতরে চলছে। প্রিয় মানুষকে কি এভাবে দেখা যায়? না, যায় না। নাজিফার পক্ষেও মেহেরাবকে এভাবে দেখে বুকে সহ্য হচ্ছে না। বুকে তার অসহ্যকর ব্যথা হচ্ছে। নাজিফা অপলক দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকিয়ে থাকে। মেহেরাব কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভীষণ কষ্ট হচ্ছে নাজিফা, ভীষণ যন্ত্রণায় ক্ষণে ক্ষণে শেষ হয়ে যাচ্ছি। নাজিফা চোখের পানি মুছে বলে, কিছু হবে না আপনার, আপনি ঠিক হয়ে যাবেন। আপনি প্লিজ কথা বলবেন না, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে নিন। ঠিক হওয়ার জন্য তো আপনাকে প্রয়োজন। আমি আছি আপনার সাথে। সেই তো চলেই যাবেন আমার থেকে দূরে, একদম ধরা ছোঁয়ার বাইরে। এবার আর দুঃসাহস করব না। মেহেরাব নাজিফার হাত নিজের বুকের পাশে রাখে, বলে, একবার আমার বুকে মাথা রাখুন নাজিফা, যন্ত্রণায় একটু লাঘব করুন। নাজিফা চটজলদি মেহেরাবের বুকে মাথা রাখে। কিছু মুহূর্ত কেটে যায় অনুভবে। নাজিফা মাথা তোলে। নাজিফার চোখের জল মেহেরাব মুছে দেয়। কনে যেন মেহেরাবের শ্বাস যেন উপরের দিকে উঠছে। মেহেরাব কেমন যেন করছে। নাজিফা ডক্টর ডাকার জন্য উঠবে, ঠিক তখনই মেহেরাব নাজিফার হাত আঁকড়ে ধরে। নাজিফা বিধাতা বুঝিয়ে আমার দোয়া কবুল করেছে। এই যে দেখুন, আপনার শরীরে অন্য কারো ছোঁয়া মিশে যাওয়ার আগে, আপনার দীর্ঘ নিঃশ্বাসে অন্য কারো বুক কেঁপে ওঠার আগেই মনে হচ্ছে আমার মরণ ঘটবে। কি সব বলছেন আপনি মেহেরাব? আপনার কিচ্ছু হবে না, আমি কিছু হতে দেব না আপনাকে। বলেই নাজিফা মেহেরাবের হাত ছেড়ে বসা থেকে উঠতে নিলেই মেহেরাব তার হাত ধরে ফেলে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার হাতে আর বেশি সময় নেই নাজিফা, সময় নষ্ট করবেন না। শেষবারের মতো আপনাকে নয়ন ভরে দেখতে দিন। আপনি কোন উল্টাপাল্টা কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। মেহেরাব নাজিফার হাত আরো শক্ত করে ধরে। মেহেরাব ধীর কণ্ঠে বলে, শেষে একটা আবদার নাজিফা, আপনার রোষ্ট দিয়ে একবার আমার কপালে যত্নে ছুঁয়ে দেবেন। নাজিফা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। মেহেরাব আবারও বলে, হাতে সময় নেই নাজিফা, শেষ ইচ্ছে আমার পূরণ করুন প্লিজ। নাজিফা নিজের ওষ্ঠ মেহেরাবের কপালে ছোঁয়ায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চেঁচিয়ে ডক্টরকে ডাক দেয়। মেহেরাব নাজিফার গালে হাত রেখে বলে, এই পারে সমাপ্তি এখানেই নাজিফা, তবে চাওয়া একটাই, পরপারে যেন আপনার সাথে আমার মিলন ঘটে। মেহরাব যেন নাজিফাকে সম্পূর্ণরূপে নিজের করে পেয়ে যায়। মেহেরাবের অবস্থা আরো খারাপ হয়। নাজিফা কাঁদতে কাঁদতে বলে, কি বলছেন আপনি? প্লিজ এমন কথা বলবেন না। দেখুন, আপনাকে সারা আমি কিভাবে থাকবো, আপনার কিছু হবে না। ভালোবাসি নাজিফা। বলতে দেরি, কিন্তু মেহেরাবের হাত নাজিফার গাল থেকে নাজিফার কোলে পড়তে সময় নেয় না। নাজিফা যেন স্তব্ধ হয়ে যায়। মেহেরাবের চোখে চোখ রেখে মেহেরাব কেমন করে নাজিফাকে যেন দেখে যাচ্ছে। নাজিফা কয়েক মুহূর্ত পরে বুঝতে পারে কি হলো। নাজিফা মেহেরাবের গালে হাত রাখে। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে থাকে। হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নাজিফা হিচকি তুলতে তুলতে কাপা কণ্ঠে বলে, মেহেরাব, এই মেহেরাব, আমার সাথে কথা বলুন। দেখুন, আমি আমি আপনার নাজিফা, আপনাকে ডাকছে। এই মেহেরাব, একটা বার আমার সাথে কথা বলুন। সত্যি বলছি, এবার আর আপনাকে ছেড়ে যাব না। সত্যি বলছি মেহেরাব। মেহেরাব দেখুন একবার, আপনাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। একবার আমার গালে হাত রাখুন মেহেরাব। মেহেরাব উঠুন মেহেরাব, আমাদের এখনো পথ চলা বাকি। মেহেরাব দেখুন, আপনার নাজিফা কাঁদছে। কিন্তু কোনো কথাই যেন মেহেরাবের কানে গিয়ে পৌঁছলো না। ডক্টর এসে সরি বলল। নাজিফার দিকে তাকানোর চোখগুলো বন্ধ করে চলে গেল। নাজিফা যেন পাথরের হয়ে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। মস্তিষ্কে কেমন ব্যথা হচ্ছে, চোখ যেন ঘোলা হয়ে আসছে, শ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। ডক্টরটাকে হুঁশ ফিরে আসে নওয়াজের। নার্সের কোলে ফুটফুটে এক ছোট্ট পুতুল। নওয়াজ হাত বাড়িয়ে সেই পুতুলকে কোলে নেয়। কি সুন্দর অনুভূতি। ডক্টর মিতালি এগিয়ে এসে বলে, নওয়াজ একটা সুন্দর হাসি দেয়। হাসিতে আছে আবেগ, প্রশান্তি, আনন্দ। নিজের স্ত্রীর কথা জিজ্ঞেস করতেই জানতে পায় কয়েক ঘন্টা পর কেবিনে শিফট করা হবে, যেহেতু সিজার হয়েছে। নওয়াজ মেয়ের কপালে চুমু খায়। ছোট্ট বাবু একটু নড়ে চড়ে ওঠে। রাদিফ আফরা এগিয়ে আসে। সাবিহা ও মাহাদ এসেছে তাদের 1 বছরের ছেলেকে নিয়ে। সবাই এসেছে। সকলে একে একে ছোট্ট পুতুলটিকে
কোলে নিচ্ছে, আদর করছে। দূর থেকে এইসব পর্যবেক্ষণ করছে নীলিমা বেগম। নীলিমা বেগমের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজ তো খুব খুশির দিন, তাও চোখ দিয়ে পানি পড়ছে। আচ্ছা, এই পানি কি দাদি হবার খুশি, নাকি এই মেয়েহারা মায়ের? 2 বছর আগে আজকের দিনে নাজিফা তাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, আর আজই এই পুতুল তাদের ঘরে এসেছে। সেদিন মেহেরাবের মৃত্যুর কথা শুনে নীলিমা তালুকদার একটা ধাক্কা খায়। নাজিফা চলে যাওয়ার পর সবাই সব কিছু জেনে যায়। নওয়াজ তাড়াতাড়ি হসপিটালে চলে আসে, সাথে নীলিমা বেগম ও নীর যায়। কিন্তু হসপিটালে যেয়ে তারা এত বড় একটা ধাক্কা খাবে তা কেউ কল্পনাও করেনি। মেহেরাবের মৃত্যুর শোক নিতে না পেরে নাজিফা মস্তিষ্কে প্রচুর চাপ সৃষ্টি হয়। ব্রেন স্ট্রোক করে নাজিফা। ঘণ্টাখানেক পরেই একবারের জন্য সবাইকে ছেড়ে চলে যায় নাজিফা। ভাগ্যের কি নির্মম পরিহাস যে 2 পরিবারকে তাদের সন্তান একই দিনে ছেড়ে চলে যায়। আসলে এই ভালোবাসা এক অদ্ভুত নিয়মে আবদ্ধ। তা না হলে কি প্রেমিকের মৃত্যুর শোকে প্রেমিকার মৃত্যু ঘটে? হয়তো ভালোবাসার প্রখরতা ছিল খুব বেশি, তাই তো একজনের মৃত্যুতে অন্যজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। নীলিমা বেগম চোখের পানি মুছে নেন। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পিছিয়ে ফিরে তাকান। নিজাম তালুকদার দাঁড়িয়ে আছে। নিজাম তালুকদারের চোখও ছলছল করছে। নীলিমা বেগম কোনো কথা বললেন না। আজ যদি নিজাম তালুকদার সব মেনে নিতেন তবে নাজিফা বেঁচে থাকত। নীলিমা বেগম সামনের দিকে পা বাড়াতেই শুনতে পান, আমাকে ক্ষমা করে দাও নীলিমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। নীলিমা বেগম অবাক হন। ঠিক যে নাজিফা চলে যাওয়ার পর নিজাম তালুকদার অনেকটা অস্থির হয়ে গিয়েছেন, কিন্তু এভাবে বলবেন তা আশা করেননি নীলিমা বেগম। ক্ষমা তো আমি করে দিয়েছি, আর ভুল বুঝতে পারলেই কি নাজিফা কি চলে আসবে? নিজাম তালুকদার যেন আরও নরম হন। চোখের কোণে জমে থাকা পানি মুছে নেন। নিজের কাজে নিজেই যেন ব্যথিত হচ্ছেন। নীলিমা বেগম বড় বড় পা ফেলে সেখান থেকে প্রস্থান করেন। নীরকে নর্মাল কেবিনে দেয়া হয়েছে। জ্ঞান ফিরেছে তার। নওয়াজ ছোট্ট পুতুল হাতে নিয়ে নীরের কাছে গিয়ে বসে। নীরের বুকের পাশে ছোট্ট পুতুলটাকে রাখে। মা হবার খুশিতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নীরের। কিন্তু ছোট্ট পুতুল যেন বাবার কোলেই থাকতে চাইছে। ছোট্ট পুতুল এক চিৎকার দিয়ে ওঠে। নওয়াজ পুতুল মেয়েকে নিজের কোলে আগলে নেয়। নীর বলে, মেয়ে দেখে পুরো বাবা পাগল, পুরো বাবা ভক্ত মেয়ে আমার। মেয়েও বলছে যে বাবা তাকে বেশি ভালোবাসে, বাবা রাজকন্যা। বলেই মেয়ের গালে চুমু খায় নওয়াজ। বাবা মেয়ে এক হয়ে আমাকে ভুলে গেলেন? মোটেও না, তোমাকে ভুলে গেলে চলবে। দেখো নীর, বাবুর চোখগুলো পুরো নাফিসের মতো হয়েছে। ধরা গলায় বলল নওয়াজ। নীর বলল, দেখুন, এক নাজিফাকে নিয়ে আরেক নাজিফা দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। দেখো সময় কত দ্রুত চলে যায়। নাফিসা থাকলে আজ কতই না খুশি হতো। নীর প্রসঙ্গ পাল্টে বলল, দেখুন মেয়ের হাসি একদম আপনার মতো। নওয়াজ মেয়ের দিকে তাকায়। তার দিকেই তাকিয়ে হাসছে। নওয়াজ বলে, আমার মেয়ে আমার মতোই হয়েছে। নীর বলে, এত কষ্ট করে আমি 9 মাস পেটে রাখলাম, এখন দেখি উনি পুরা বাপ ভক্ত। নওয়াজ নিজের কথা শুনে হেসে ওঠে। নীরের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ বউ, আমাকে পরিপূর্ণ করার জন্য, ছোট্ট পাখির বাসায় আমাকে ঠাঁই দেওয়ার জন্য, আমাকে আগলে রাখার জন্য। নীর মুচকি হাসি দেয়। নওয়াজ নীরের হাত শক্ত করে ধরে, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, সম্পর্কে বিচ্ছেদের দায়ভারে সব কিছু ছিল বিধ্বস্ত। বহু বছর, বহু রাত, বহু বৃষ্টি স্নাত সন্ধ্যা ছিল তিক্ত। অতঃপর কোনো এক অন্ধকার রাতে নিমজ্জিত হয় কারো পদচরণ। প্রহর শেষে এই হৃদয় শহরে হয় আপনার আগমন।